হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। টরন্টো কানাডার প্রখ্যাত এক শহর। নানান পেশাজীবী লোকের বাস এই শহরে। ইলিশা হান্নান একজন নার্স, বয়স 35-এর কাছাকাছি, বাদামি চুল, ফর্সা গায়ের রং। নার্সিং করে জীবিকা চালালেও পাশাপাশি সে একজন সারোগেসি সার্ভিসার। সারোগেসি বলতে নিজের গর্ভ ভাড়া দেওয়া। অনেকে আছেন যারা সন্তানের মুখ দেখেননি বা স্ত্রীর সন্তান জন্ম দিতে অক্ষম, অথবা সন্তান জন্ম দিতে স্ত্রীর ঝুঁকি আছে। এরকম মানুষদের মুখে হাসি ফোটাতে মূলত ইলিশা এই কাজটা বেছে নিয়েছে। এই পর্যন্ত 10 বার সে মানুষের মুখে হাসি ফুটিয়েছে এই কাজটা করে। বিনিময় প্রত্যেকের কাছে সে পেয়েছে মোটা অঙ্কের টাকা। তা দিয়ে দিব্যি কেটে যায় তার একাকী জীবন। সদ্য এক ব্যাংকারের মুখে হাসি ফুটিয়েছে সে, যিনি মূলত একজন চিরকুমার, নাম ড্যানিয়েল হুগো। বিয়ে নামক শব্দে যেন অ্যালার্জি তার, তাই আজীবন বিয়ে করেননি। শেষ বয়সে এসে তিনি একজন সন্তানের বাবা হতে চান। যোগাযোগ করেন তিনি ইলিশা হান্নানের সাথে। দুজনের মাঝে সারোগেসি চুক্তি হয়। মিস্টার হুগোর শুক্রাণু আর ইলিশার ডিম্বাণু নিয়ে আর্টিফিশিয়ালি নিষিক্ত করে ভ্রূণ তৈরি করা হয়। সেই ভ্রূণটি করে প্রতিস্থাপন করা হয় ইলিশার গর্ভে। তারপর জন্ম হয় ফুটফুটে এক বাচ্চার। কিন্তু বাচ্চাটা হুগোর কাছে হস্তান্তর করতে গিয়ে কেন জানি খুব মায়া হয় তার। এভাবে নিজের গর্ভে সন্তান ধারণ করে শেষে গিয়ে অন্যের হাতে তুলে দিতে দিতে আজ সে মানসিকভাবে বড্ড ক্লান্ত। অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে কেন জানি এক অদৃশ্য মায়ায় জড়িয়ে পড়ে সে। অন্যের জীবন গতিশীল করতে গিয়ে নিজের জীবনটা কোথায় যেন থেমে আছে তার। সন্ধ্যা পেরিয়ে গেছে। সারাদিন আকাশে মেঘ থাকার কারণে আরও আগে যেন সন্ধ্যা নেমেছে। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। ইলিশা হান্নান কেবল রাতের খাবার প্রস্তুতি করতে শুরু করেছে। জানালা দিয়ে বৃষ্টির ছিটকা ভেতরে প্রবেশ করার কাজটা টেনে দিতে গেল সে। হাতটা বাড়াতেই চোখ আটকে গেল তার বাইরে। বিজলির আলোতে কি যেন চোখে পড়ল তার। মনের ভুল ভেবে ঘটনাটা এড়িয়ে যেতে চাইল সে। তখন আবার বিদ্যুৎ চমকালো। ইলিশা দেখল কে যেন দাঁড়িয়ে ভিজছে বাইরে কিছুটা দূরে, পরনে অদ্ভুত সাদা পোশাক। এবার সে এটাকে মনের ভুল ভাবতে পারল না। টর্চের আলো জেলে বাইরে ফেলল সে। লোকটা তখন এগিয়ে আসতে লাগলো কাছে। ভয় পেয়ে কাজটা তাড়াতাড়ি টেনে দিল ইলিশা। তখন বাহির থেকে জানালার কাছে লোকটা দুবার টোকা দিয়ে বলল, মিস হান্নান, আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আগন্তুকের মুখে নিজের নাম শুনে কিছুটা অবাক হলো ইলিশা। জানালার কাজ সরালো সে। জি বলুন। আপনার সাথে একটা চুক্তি করতে চাই, সারোগেসি। আসলে আমি এখন এসব নিয়ে ভাবছি না, তাই দুঃখ প্রকাশ করছি। মিস হান্নান, অনেক আশা নিয়ে এসেছে আপনার কাছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। দেখুন, আমি শারীরিকভাবে ঠিক নেই। আপনি বরং এক কাজ করুন, আমার পরিচিত একজনের ঠিকানা দিচ্ছি, ওর কাছে যান। আচ্ছা ঠিক আছে, দেন। ইলিশা অপরিচিত লোকটাকে ঠিকানা দিলে লোকটা ধন্যবাদ জানিয়ে ভিজতে ভিজতে চলে যেতে লাগলো। লোকটা চলে গেলে ইলিশা হান্নান আবারও কাজটা টেনে দিয়ে কড়াইয়ের তরকারিটা নাড়তে লাগলো কিছুক্ষণ। তারপর কি মনে করে ফোনটা বের করে কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে যারা লেখা নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে ফোন রিসিভ হলে ইলিশা বলে উঠল, যারা তোর কাছে একটা লোককে পাঠিয়েছি। লোকটা স্যারোগেসি চুক্তি করতে চায়। জানিস তো আমার শরীর খারাপ, তাই তোর কাছে পাঠালাম। হ্যাঁ, লোকটা এসেছে আমার কাছে, এই তো কথা বলছি। লোকটা গেছে তোর কাছে? ধীরে অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো ইলিশা। উত্তরের আশা না করে সে ফোনটা রেখে দিল। লোকটার কথা ভাবছে সে। এত দ্রুত লোকটা যারার কাছে পৌঁছালো কি করে? গাড়ি করে গেলেও কমপক্ষে 20 থেকে 30 মিনিট লাগার কথা, কিন্তু লোকটা এখান থেকে গেছে 5 মিনিটও হয়নি। ভাবনাটা মাথা থেকে সরাতে পারল না ইলিশা। নাকে তরকারির পোড়া গন্ধ আসায় সে আবার রান্নায় মন দিল। আপনার নাম? সামনে বসা লোকটার দিকে প্রশ্ন ছড়ে যারা
পুরো নাম সোফিয়া জারা, বয়স 30 ছুঁই ছুঁই, ফিটনেস বডি, চেহারায় নজর কাড়া মাধুর্য বিদ্যমান। চাইলেই যে কোনো পুরুষের মন জয় করে সংসারী হতে পারত, কিন্তু তা না করে পেশা হিসেবে বেছে নিয়েছে সারোগেসিকে। জি, আমার নাম আদ্রিয়ান। আমরা কি তাহলে চুক্তিটা করতে পারি? আপনি কত ডলার দিবেন? আপনার সারা বছরের দায়িত্ব আমি নিয়ে নেব, শুধু আমার বাচ্চাটাকে পৃথিবীতে আনুন। আপনার স্ত্রী কোথায়? আমি অবিবাহিত। ও, তাহলে চুক্তিপত্রে স্বাক্ষর করুন। একটা পেপার এগিয়ে দিল জারা। স্বাক্ষরের দরকার নেই, এই নিন, আপনাকে অগ্রিম ডলার দিচ্ছি, এতে আপনার পুরো বছরটা আরাম আয়েসে কেটে যাবে। জারার দিকে একটা ডলারের বান্ডিল এগিয়ে দিল আদ্রিয়ান। জারা মৃদু হেসে বান্ডিলটা লুপে নিল, তারপর বলল, ঠিক আছে, আপনি আগামীকাল হাসপাতালে আসুন। মাপ চাচ্ছি ম্যাডাম, আমি হাসপাতালে আসতে পারবো না, আমার কাজ আছে। তাই আমি আজকে আমার স্যাম্পল নিয়ে এসেছি সাথে। এই যে এটা রাখুন। একটা শিশি বের করে সামনে রাখলো আদ্রিয়ান। আজ তাহলে উঠি আমি। আমার বাচ্চাটার খেয়াল রাখবেন, পেটে থাকতে যেন ওর অযত্ন না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন। চোখ টিপে ভরসা দিল জারা। মৃদু হেসে বেরিয়ে এলো আদ্রিয়ান। ভেতর থেকে দরজা লক করে দিল জারা। তখনই আদ্রিয়ানের চেহারা বদলাতে শুরু করলো, ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল তার। বিদ্যুৎ চমকাতেই তার ভয়ঙ্কর চেহারাটা ভেসে উঠল। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকাতেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সে। একটা রেস্তোরাঁয় বসে আছে ইলিশা হান্নান, একজনের জন্য অপেক্ষা করছে সে, ড্যানিয়েল হুগো। উনি তাকে সকালের দিকে ফোন দিয়েছিলেন, কি যেন জরুরি কথা বলবেন, তাই আসা। হাতের কফিটা প্রায় শেষ হতে চলল ইলিশার। ঘড়িতে টাইম দেখে নিল, 3:15 পার হয়ে গেছে। মিস্টার হুগোর 3টায় আসার কথা, অথচ এখনও তার দেখা নেই। ইলিশার অপেক্ষা করবে কি করবে না ভাবতে লাগলো। তখনই তাড়াহুড়া করে ভেতরে ঢুকলো মিস্টার হুগো। সরি, একটু দেরি হয়ে গেল মনে হয়। ঠোঁটের মৃদু হাসি বুঝিয়ে দিল দেরি হওয়ার জন্য তিনি কিছুটা লজ্জিত। ইটস ওকে। কফির খালি কাপটা সামনে রাখলো ইলিশা। কি খাবেন বলুন? আপনার দেরি দেখে কফি অর্ডার করে আমি খেয়ে নিয়েছি। হাসলো ইলিশা। আপনার জন্যই অর্ডার করুন। ওয়েটারকে ডেকে মিস্টার হুগো নিজের জন্য একটা কফি অর্ডার করলো। যে কারণে আপনাকে ডাকা। মিস্টার হুগো কিছুটা আনইজি ফিল করলো। আসলে বাচ্চাটার ব্যাপারে কথা বলতে আসছিলাম। জি বলুন, কেমন আছে ও? ভালো, একজন আয়া দেখাশোনা করছে ওর, কিন্তু আমি ভেবে দেখলাম এতে বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হবে না। একজন মাই পারে সন্তানের ভালোভাবে দেখাশোনা করতে। এলিশা হান্নান চুপচাপ মিস্টার হুগোর কথা শুনতে লাগলো। ইতস্থ করে মিস্টার হুগোর প্রশ্ন করলেন, আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন তো? না, আসলে আমি কিছুই বুঝতে পারছি না। বোকার মতো হাসলো ইলিশা। আসলে আমি ভেবেছিলাম চিরদিন বিয়ে না করে থাকবো। বাচ্চাটার কারণে আমরা কি এক হতে পারি না? মানে বলতে চাচ্ছেন আমরা যেন বিয়ে করি? ভ্রু কুচকালো ইলিশা। জি প্লিজ, একবার ভেবে দেখুন, হয়তো আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। না, বয়স ওটা কোনো ব্যাপার না। তাহলে রাজি আপনি? মিস্টার হুগো ইলিশার এক হাত নিজের দুহাত দিয়ে চেপে ধরল। তার হাতের উপর ইলিশা নিজের অন্য হাতটা রেখে চোখ টিপে উপরে নিচ মাথা দুলালো। তখন হাসি ফুটে উঠল মিস্টার হুগোর ঠোঁটে। ইলিশা নিজেও চেয়েছিল একটু মানসিক প্রশান্তি। এভাবে হঠাৎ মিস্টার হুগো সুযোগটা করে দেবেন ভাবতে পারেননি সে। খুশি মনে ফিরে আসে ইলিশা। তার ঠিক কিছুক্ষণ পর দেখা করতে আসে সোফিয়া জারা। ইলিশা তাকে বসতে দেয়। তোকে এমন দেখাচ্ছে কেন? জারার মলিন চেহারা দেখে প্রশ্ন করে ইলিশা। আসলে তোর সাথে বিষয়টা কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না। খুলে বল। হাসপাতাল থেকে ফিরছি আমি এখন। প্রেগনেন্সি টেস্ট করে রিপোর্ট পেলাম প্রেগনেন্ট, কিন্তু ডাক্তার বলেছে আমার পেটে কোনো ভ্রূণের অস্তিত্ব নেই। কি বলিস? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না। ওই লোকটা জানি যার সাথে চুক্তি করেছিস? না, লোকটার সাথে আর যোগাযোগ হয়নি। কি বলিস? এতদিন হয়ে গেল লোকটা একবারের জন্যও দেখা করতে এলো না? না, যোগাযোগ করার জন্য কোনো নাম্বার বা ঠিকানা কিছুই দেয়নি। লোকটাকে শুরু থেকে কেমন জানি লেগেছিল, বড্ড অদ্ভুত টাইপের। তোর আর আমার বাসার এতটা দূরত্ব, সে 5 মিনিটে কি করে পাড়ি দিল, ব্যাপারটা আমাকে এখনো ভাবিয়ে তোলে।
ওসব বলে আমার মাথার চাপটা আর বাড়িয়ে দিস না। তা কি করবি বলে ভেবেছিস? আর কয়েকদিন অপেক্ষা করে দেখব, লোকটা যদি এর মধ্যে না আসে তাহলে বাচ্চাটা নষ্ট করে দিব। হুম, এটাই ভালো হবে। আচ্ছা শুন, এসেছিস ভালো হয়েছে। আজ রাতটা আমার এখানেই থেকে যা। বলছিস? হুম। ইচ্ছে করেই এড়িয়ে গেল ইলিশা মিস্টার হুগোর বিয়ের প্রস্তাবের কথাটা। রাত বাড়তেই যারা পেট ব্যথা শুরু হলো, ধীরে ধীরে ব্যথাটাও বাড়তে লাগলো। একসময় অসহ্য হয়ে উঠল ব্যথা। পাশে ঘুমিয়ে আছে ইলিশা, হাত দিয়ে নাড়া দিল সে তাকে। ইলিশা, এই ইলিশা। হুম হুম কি হয়েছে? ঘুমাসনি এখনো? ঘুমের ঘোরে উচ্চারণ করলো ইলিশা। ঘুমোতে পারছি না, পেটের ভিতর কেমন জানি করছে, খুব ব্যথা। কি বলিস? সবে তো প্রেগন্যান্সি রিপোর্ট পেলি, এর মধ্যে প্রসব বেদনা? উঠে বসলো ইলিশা। আরে মজা করিস না, ওসব কিছু না, আসলে প্রচন্ড ব্যথা, আমি সহ্য করতে পারছি না। মনে হচ্ছে ভেতরে কয়েকটা প্রাণী দৌড়াদৌড়ি করছে। আহ! চিৎকার করে উঠল যারা। ইলিশা খেয়াল করলো যারার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। এবার ব্যাপারটাকে সিরিয়াসলি নিল ইলিশা। যারার চিৎকার বেরিয়ে চলল এদিকে। ইলিশা তাকে দুহাতে শক্ত করে ধরে বলল, চল হাসপাতালে যাই। ইলিশার কথা যেন যারার কান পর্যন্ত গেল না। নিজের পেটটা এক হাতে চেপে ধরে অন্য হাতে সে সজোরে ধাক্কা দিল ইলিশাকে। ইলিশা গিয়ে পড়ল মেঝেতে। যারা উঠে দরজা খুলে বাইরে চলে যেতে লাগলো। ইলিশা মেঝে থেকে উঠে উত্তেজিত হয়ে ছুটল পিছু পিছু। ততক্ষণে অন্ধকারে মিশে গেছে যারা। চিৎকার করে ডাক দিল ইলিশা, যারা, যারা! দ্রুত ভেতরে এসে টর্চটা হাতে নিল ইলিশা। তারপর আলো জেলে বাইরে খুঁজতে লাগলো যারাকে। কিছু দূর এসে সে দেখতে পেল তাকে। যারা রাস্তায় শুয়ে কেমন যেন ছটফট করছে, তার হাত পা ছুড়ে। ওর আকৃতিটাও বড় হয়ে গেছে আরও। দেখে মনে হচ্ছে যেন কোনো দানব শুয়ে ছটফট করছে। ইলিশার নিজেরও ভয় হচ্ছে, কি করবে বুঝতে পারছে না সে। পাশে গিয়ে যারাকে ছুঁয়ে জিজ্ঞেস করলো, যারা, তুই ঠিক আছিস তো? যারা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে তার ছটফটানি কমতে লাগলো, আকৃতিটাও ছোট হয়ে আসতে লাগলো। ইলিশা আরো কয়েকবার ডাকলো। যারা, যারা! যারার হুঁশ নেই, নিস্তেজ হয়ে পড়ে থাকলো। ইলিশা দু হাতে ওকে তুলতে চেয়েও পারল না। তারপর ওর দু বাহু শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে এলো ভেতরে। অনেকক্ষণ মাথায় পানি ঢেলে যারার হুঁশ ফেরালো ইলিশা। ওর অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। ইলিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। ইলিশা ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। হাসপাতালে ডাক্তারের চেম্বারে বসে আছে ইলিশা আর যারার আলট্রাসনোগ্রাফি রিপোর্ট চেক করছেন ডাক্তার। ডাক্তারকে কেমন যেন হতাশ দেখাচ্ছে। ইলিশা ভয়ে ভয়ে প্রশ্ন করল, ডাক্তার, কোনো সমস্যা? ওনার পেটে তো কোনো সন্তানের অস্তিত্ব নেই, তবে বেশ কিছু প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। ছোট ছোট ইঁদুরের মতো অনেকগুলো প্রাণী। হোয়াট? আমরাও অবাক হচ্ছি, মেডিকেল সায়েন্সে এরকম আসলে কখনো হয়নি। এখন উপায়? আমরা ওনার দ্রুত অপারেশন করে প্রাণীগুলো বের করার চেষ্টা করব। তাই করুন ডাক্তার, ওর যেন কোনো ক্ষতি না হয়। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। ভরসা দিলেন ডাক্তার। যারাকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হলো। ডাক্তার অপারেশন শুরু করতে চেয়েও পারলেন না। পুরো হাসপাতালটা হঠাৎ যেন কেঁপে উঠল। থমথমে এক পরিবেশ সৃষ্টি হলো ভেতরে। কোনো এক অদৃশ্য শক্তি যেন ভর করেছে কক্ষে। ভয়ে ভয়ে ডাক্তার একটা ইনজেকশন হাতে নিয়ে এগিয়ে গেলেন যারার দিকে। অজ্ঞান করার ইনজেকশন। ইনজেকশনটা দিতে গিয়ে থমকে দাঁড়ালেন ডাক্তার। অদৃশ্য শক্তিটা যেন হাত চেপে ধরে আছে তার। কানের মধ্যে কেমন যেন ভো ভো শব্দ হতে লাগল। ওদিকে যারার পেটটা আবারও অস্বাভাবিকভাবে ফুলে উঠছে। হাত পা ছুঁড়ে চিৎকার করছে সে। দুজন নার্স এগিয়ে এলো তার দিকে। দুজন দুপাশ থেকে যারাকে ধরতে চাইলে ওদেরকে দুহাতে ধাক্কা দেয় যারা। দুজন দেয়ালে গিয়ে পড়ে। দ্বিতীয়বার কাছে আসার সাহস হয়নি আর। যারার হঠাৎ দানব আকৃতি দেখে ভয়ে দ্রুত বের হয়ে যায় ডাক্তার। পিছু পিছু দৌড়ে পালায় নার্সরা। অপারেশন কক্ষে পড়ে থাকে যারা। শরীরের আকৃতির জন্য পরনের কাপড় ছিঁড়তে থাকে তার। তার চিৎকারে যেন পুরো হাসপাতাল কেঁপে উঠল।
দূর থেকে তার দিকে চেয়ে কাঁদতে লাগলো ইলিশা। কেউ তাকে কাছে আসতে দিল না জারার। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হল। জারার আকৃতিটাও কমে এলো। ইলিশা তার পাশে এসে ছেঁড়া কাপড়গুলো ঠিক করতে লাগল। ভয়ে ভয়ে প্রশ্ন করল সে, জারা, তুই ঠিক আছিস তো? হুম। আমরা দুঃখিত, আসলে আমরা অপারেশনটা করতে পারবো না। এদের সবারই বিপদের আশঙ্কা আছে। ডাক্তার, প্লিজ কিছু করুন। সরি, আমাদের কিছু করার নেই। আর আর পিছনের অদৃশ্য কোনো শক্তি কাজ করছে, ভয়ঙ্কর কোনো শক্তি। চল জারা, ফিরে যাই। তুই চলে যা ইলিশা, আমার কারণে তুই নিজেকে এই বিপদে জড়াস না। তোর এই বিপদটা তো আমারই জন্য হয়েছে। ওই দিন লোকটাকে তোর কাছে না পাঠালে হয়তো তোর এই বিপদটা হতো না। সব ঠিক হয়ে যাবে রে, চল, আমার কিছুই হবে না। ভাসার চেষ্টা করলো। ইলিশা জারাকে দু হাতে ধরে হাসপাতাল থেকে বের করে আনলো। পাশাপাশি ঘুমিয়ে আছে ইলিশা আর জারা। চারপাশটা নির্জন। হঠাৎ নির্জনতা ভেদ করে খটখট শব্দ হলো। দরজা ঠেলে কে যেন প্রবেশ করলো ভেতরে। পুরো রুমে কয়েকবার পায়চারি করলো আগন্তুক। তারপর জারার শিয়রে বসে থাকলো। আত্মচিৎকার করে ঘুম থেকে জেগে উঠলো জারা। সুইচ টিপে আলো জ্বালালো সে। ইলিশাও উঠে বসলো চিৎকার শুনে। জারা কাঁপছে। কি হয়েছে জারা? আলতো কণ্ঠে ইলিশা জিজ্ঞেস করলো। ভয়ঙ্কর এক স্বপ্ন দেখেছি। আমার পেট চিরে ভয়ঙ্কর এক শয়তান বের হয়ে এসেছে, আর সে আমার মৃত্যু দেখার জন্য আমার মাথার পাশে এসে দাঁড়িয়েছে। কি অদ্ভুত দাঁত বের করে হাসছিল আমার দিকে তাকিয়ে। গ্লাসে করে এক গ্লাস পানি এগিয়ে দিল ইলিশা জারার দিকে। জারা পানিটুকু পান করে কাঁপতে কাঁপতে বলল, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে ইলিশা। আমি এক শয়তানকে পেটে ধরেছি। ও জন্ম নিলে সব কিছু ধ্বংস করে দেবে। আমার খুব ভয় হচ্ছে রে। ভয় পাস না জারা, ওটা কেবল স্বপ্ন। স্বাভাবিক হ তুই, ভুলে যা স্বপ্নটাকে। ভুলে যাওয়ার মতো স্বপ্ন না এটা। শয়তানটা ঠিক এইখানে এসে দাঁড়িয়েছিল। ওকে কিছুতেই জন্মাতে দেওয়া যাবে না, আর এজন্য প্রয়োজন আমার নিজেকে শেষ করে দেওয়া। আমি মারা গেলে হয়তো ও আর জন্ম নিতে পারবে না। বলেই বিছানা থেকে নেমে বের হয়ে যেতে চাইলো জারা। কি পাগলামি করছিস তুই? চিৎকার করে জারার হাত ধরে ফেললো ইলিশা। আমাকে তুই বাধা দিস না, আমাকে মরতেই হবে। জোরে ধাক্কা দিল জারা ইলিশাকে। বিছানা চিত হয়ে পড়ল ইলিশা। সে ওঠার আগেই জারা বের হয়ে গেল রুম থেকে। আর ইলিশা যাতে বের হতে না পারে তাই বাহির থেকে লক করে দিল। ভেতর থেকে জারার নাম ধরে চিৎকার করতে লাগলো ইলিশা। তার ডাকে সাড়া দিল না জারা। মোটা একটা রশি খুঁজে নিয়ে দৌড়ে চলল জারা অন্ধকারে। কিছুক্ষণ দৌড়াতেই ল্যাম্পপোস্টের আলো দেখতে পেল। ল্যাম্পপোস্টের আলোতে এবার গতি কমিয়ে হাঁটতে লাগলো সে। আশেপাশে কোনো জনমানব নেই। রাস্তার ধারে শুয়ে থাকা কয়েকটা কুকুর উঠে পালিয়ে গেল তাকে দেখে। হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালো সে। হাঁটু গেড়ে বসে কিছুক্ষণ রশিটা বুকে চেপে ধরে কাঁদলো। তারপর চোখ মুছে রশিটা গাছের সাথে বেঁধে ফাঁস তৈরি করলো। যখনই গলায় সে ফাঁসটা পড়তে যাবে তখন চারপাশে জোরে বাতাস বইতে শুরু করলো। আশেপাশে হতভম্ব হয়ে তাকালো যারা। প্রচণ্ড বাতাসে গাছটা দুলতে লাগলো এপাশ ওপাশ। একসময় মাটির ভেতর থেকে শিকড় উপড়ে জোরে শব্দ করে পড়লো গাছটা। হাত দিয়ে কান চেপে ধরল যারা। বুঝতে পেরেছে সে অদৃশ্য শক্তিটা তাকে সহজে মরতে দেবে না। পেটের শয়তানটাকে পৃথিবীতে এনেই ছাড়বে। হু হু করে কাঁদতে লাগলো যারা। কি করবে বুঝতে পারল না, কিন্তু শয়তানটাকে এইখানে জন্মাতে দেওয়া যাবে না। তাই সে সিদ্ধান্ত নিল দূরে কোথাও চলে যাবে, জনমানব শূন্য কোনো জায়গায়। আবারও দৌড়াতে থাকে যারা। রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে থাকে চারপাশে। যারাই সে হাজির হয় একটা সাগরের তীরে। সাগরে তখন উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে নাম না জানা কতগুলো পাখি। হাঁ করে চেয়ে থাকলো যারা পাখিগুলোর দিকে। খাবারের খোঁজে বের হয়েছে ওরা। বাঁচার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু যারা মরার জন্য সংগ্রাম করেও পারছে না। হঠাৎ আকাশ থেকে চোখ ফিরিয়ে ঝাঁপ দেয় সে উত্তাল সাগরে। সাঁতার জানে না সে, হারিয়ে যেতে থাকে সাগরের অতল জলে। বাঁচার চেষ্টা করলো না সে মোটেও। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এবার হয়তো সে
এবার হয়তো সে মরবেই, মরে গিয়ে শয়তানের তাণ্ডব লীলা থেকে বাঁচিয়ে দেবে মানব সমাজকে। জলের ভেতর চোখ বুঝল সে, তখনই অনুভব করলো দ্বিতীয় কারো অস্তিত্ব। একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে কোথায় যেন। জ্ঞান হারালো যারা। কয়েকটা জলের ধাক্কায় জ্ঞান ফেরে যারার। শরীরের অর্ধেকটা তার জলে, আর মাথাটা একটা দ্বীপের ঠেকে আছে। জল থেকে উঠে আসে সে দ্বীপে, চারপাশে তাকিয়ে দেখে শুধু জল আর জল, শুধু মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। দেহের প্রাণটা এখনো আছে দেখে হতাশ দেখালো তাকে। নির্জন পরিবেশে কি করবে বুঝে উঠতে পারল না। হঠাৎ আত্মচিৎকার করে উঠল। কেউ আছেন? উত্তর এলো না কোথাও থেকে। কিছুক্ষণ একা একা কাঁদলো সে, তারপর হেঁটে যেতে লাগলো সামনে। বেশ কিছু গাছ মাথা উছিয়ে আছে ওখানে। মরতে তো পারছে না, অন্তত খিদে মেটানোর জন্য তো কিছু খেতে হবে। খাবারের খোঁজ করতে লাগলো সে। অজানা কিছু ফল দেখতে পেল সে। কিভাবে ফলগুলো পেরে খাবে ভাবতেই সে দেখলো গাছের ডালটা ঝুঁকে গেছে। ভয়ে ভয়ে সে গাছের ফল ছিঁড়ে খেতে লাগলো। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। একটা গাছে হেলান দিয়ে বসলো যারা। ধীরে ধীরে অন্ধকার বাড়তে লাগলো, আর তার ভয়টাও বাড়তে লাগলো। কে যেন হাঁটছে ওর সামনে। অন্ধকারে দেখা গেল না কে সে। যারার চিৎকার শোনা গেল, প্লিজ আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচতে দাও, আর নয়তো মরতে দাও। অদ্ভুত ভয়ঙ্কর একটা কণ্ঠ শোনা গেল তখন। তোমার মৃত্যু এখন হবে না। তোমার পেটে আছে আমাদের শয়তানদের বাদশা। ও পৃথিবীতে আসুক, তারপরেই তোমার মৃত্যু হবে। তোমাদের তো অনেক শক্তি, অন্য কোনোভাবে কি তোমাদের বাচ্চাকে আনা যেত না? আমাকেই কেন বেছে নিলে তোমরা? এটা তারই ইচ্ছে। কোনো মানুষের গর্ভ থেকে জন্ম নিলে তার শক্তি অনেক বেড়ে যাবে। এটা তার দ্বিতীয় জন্ম হবে, আর আমরাও অপেক্ষা করছি কবে আমাদের বাদশা আমাদের মাঝে ফিরে আসবে। কিন্তু ও এসে কি করবে? ও শক্তিশালী হয়ে আসবে, আর আমরা ওর নেতৃত্বে পুরো বিশ্বে রাজত্ব করব। ধ্বংস হয়ে যাবে মানবকুল। না, এমনটা করো না। আমি কিছুতেই এই শয়তানটাকে জন্মাতে দিব না। যত চেষ্টা করো পারবে না। তোমার চারপাশে আছে অদৃশ্য শক্তি। ভয়ানকভাবে হেসে উঠল অদৃশ্য কণ্ঠটা। অন্ধকারে কণ্ঠটা লক্ষ্য করে ঢিল ছুড়ল যারা। আরো ভয়ানকভাবে হেসে উঠে ক্রমশ দূরে সরতে লাগলো কণ্ঠটা। যারা উঠে উত্তেজিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো অন্ধকারে। একটা গাছে জোরে জোরে মাথা ঠুকতে লাগলো। মাথা ফেটে শরীরের সব রক্ত বের হয়ে যাক, তারপর প্রচুর রক্তক্ষরণ হয়ে যেন মরে যায় সে। তার একটা ভুলের জন্য পুরো মানব কুলকে বিপদে ফেলা যাবে না। কিছুতেই শয়তানটাকে আসতে দেওয়া যাবে না। কিন্তু প্রাণপণে চেষ্টা করেও সে মাথা ফাটাতে পারল না। তবে জোরে মাথা ঠোকার কারণে কপালের অংশটা প্রচুর ব্যথা করছে। ধীরে ধীরে ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। বুঝতে পারল সে জ্বর আসছে। তারপর ওখানে শেষ গুটিয়ে শুয়ে পড়ল। জ্বরের ঘোরে কতক্ষণ সে এভাবে থাকলো খেয়াল নেই, তবে অনুভব করলো কারা যেন তাকে তুলে নিয়ে যাচ্ছে। তারপর একটা জায়গায় নিয়ে গিয়ে ওরা তার হাত পা বেঁধে চিৎ করে শোয়ালো। চিৎকার করতে পারছে না সে, মুখটাও আটকে দিছে ওরা। শুধু চোখ বড় বড় করে তাকিয়ে সে ওদের কীর্তি দেখছে। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও সে পারল না। ওকে নিয়ে ওরা কি করতে চাইছে বোঝার চেষ্টা করলো। তখন ওরা ছুরি দিয়ে তার পেট চিরতে লাগলো। পেট চিরে ওরা তাদের অধিপতিকে বের করে আনতে চাইছে। যার আর বাধা দেওয়ার শক্তি নেই। আর্তনাদ করতে গিয়েও মুখ দিয়ে শব্দ বের করতে পারল না। তার অবস্থা দেখে শয়তানগুলো দাঁত বের করে হাসছে। পেটের কাটা অংশ থেকে অজরে রক্ত পড়ে চারপাশটা রক্তাক্ত হয়ে উঠেছে। বিশ্রী ভয়ানক একটা অবস্থা। কাটা পেটের ভেতর থেকে বের হয়ে এলো এবার ভয়ানক একটা চেহারা। যারা নিজেকে সামলাতে পারল না, আত্মচিৎকার করে উঠে বসলো। ভয়ে ভয়ে আশেপাশে তাকালো সে। কেউ নেই। স্বপ্ন দেখছে সে। পেটের উপর হাত বুলালো, কোনো কাটা অংশ নেই। স্বপ্নটা ভুলতে পারছে না সে। তবে কি শয়তানটা এভাবেই জন্ম নেবে তার পেট থেকে, নাকি আরো ভয়ানকভাবে হবে তার জন্ম? সকাল হয়ে গেছে। যারা উঠে হাঁটতে লাগলো। কি করছে সে নিজেও জানে না। পাগলের মতো হয়ে গেছে সে।
গায়ের ভেজা জামাটা গায়ে শুকিয়ে গেছে, জামাটা থেকে ভেজা বিশ্রী একটা গন্ধ আসছে। দ্বীপের একধারে কিছু বড় বড় পাথর দেখতে পেল। একটা পাথরের সাথে আরেকটা পাথরের আঘাত করে টুকরো টুকরো করল সে। তারপর ধারালো একটা পাথরের টুকরো তুলে নিয়ে একের পর এক আঘাত করতে লাগলো পেটে। শয়তানটাকে পেটে শেষ করতে চাইছে সে এবং নিজেও মরবে, কিন্তু এত চেষ্টাও তার ব্যর্থ হলো। পাথরের টুকরাটা পেট থেকে বের হয়ে আসলে ক্ষতটাও মুছে যায়। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে থাকে সে। একসময় দৌড় দেয় জলের দিকে, ঝাঁপ দেয় জলে, ডুবতে থাকে সে। তখনই সে জলের ভেতর দেখতে পায় ওদেরকে, যারা স্বপ্নে তাকে তুলে নিয়ে গিয়েছে পেট ছিঁড়ে শয়তানটাকে বের করতে চেয়েছিল। জলের ভেতর ওরা ভয়ানকভাবে হেসে ওঠে, এগিয়ে আসতে থাকে জারার দিকে। যারা জলের ভেতর হাত পা ছুটতে থাকে। ওরা এসে তাকে চারপাশ থেকে ধরল। ভয় পেয়ে গেল যারা, স্বপ্নটা সত্যি হচ্ছে না তো। চিৎকার করতে গিয়েও কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে। ওরা তাকে জল থেকে তুলে এনে দ্বীপে রাখলো। ওদের মধ্যে থেকে একজন দাঁত বের করে হাসলো। মরা এত সহজ হবে না তোমার জন্য, আর বেশি দিন নেই আমাদের অধিপতি আসতে। তারপর তোমার মুক্তি মিলবে, চির মুক্তি। হাসতে হাসতে বলল, কি ভয়ানক বিশ্রী হাসি। ওর দিকে তাকাতে পারল না যারা, চোখ সরিয়ে ফেলল। গভীর জঙ্গলে প্রবেশ করেছে ড্যানিয়েল হুগো আর ইলিশা হান্নান, সাথে আরেকটা 24-25 বছরের ছেলে। ছেলেটার পরনে অদ্ভুত পোশাক, মাথায় একটা পাগড়ি বাঁধা। এই বয়সেই তন্ত্রশাস্ত্রের সাধনা করে সে। তিনজনে একসাথে হাঁটছে। হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছে হুগো আর ইলিশা। প্রশ্ন করেন ড্যানিয়েল হুগো, আর কত দূর? প্রায় পৌঁছে গেছি। জবাব দেয় ছেলেটা। ওদের মতো তেমন হাঁপাচ্ছে না সে, বোঝা যায় এখানে প্রায় আসা যাওয়ার অভ্যাস আছে তার। একটা বোতলের ছিপি খুলে জল পান করেন হুগো, তারপর বোতলটা এগিয়ে দেয় ইলিশার দিকে। বাকি জলটা সাবার করে কিছুক্ষণ জিরোয় সে, তারপর আবার হাঁটতে থাকে ওদের সাথে সাথে। একজন তন্ত্র সাধকের সাথে দেখা করতে যাচ্ছে ওরা। তন্ত্র সাধনায় যারা ভালো ডাকনাম আছে, সাধনা করেই বলে দিতে পারেন অনেক অজানা কিছু। মিস্টার হুগো অবশ্য এসবে বিশ্বাস করেন না, শুধু ইলিশার জোড়াজড়িতে আসা। 2 মাস হচ্ছে দুজন বিয়ে করেছে, তারপর একসাথে থাকা, কিন্তু মন থেকে এখনও যারাকে মুছতে পারেনি ইলিশা। যারা কোথায় যেন হারিয়ে যাওয়ার পর অনেক খুঁজেছে ইলিশা তাকে। পুলিশের কাছে ডায়েরি করেছিল যারার ব্যাপারে, কিন্তু পুলিশ কোনো হদিশ দিতে পারল না যারার। যারা কোথায় আছে, কিভাবে আছে জানে না সে, তবে সে বেঁচে আছে এটা তার বিশ্বাস। তাই আজও তার সন্ধানের আশায় ছুটে চলেছে সভ্য জগৎ থেকে নবজঙ্গলে। হাঁটতে হাঁটতে ইলিশা বুঝতে পারে স্বামীর কষ্ট হচ্ছে। ইলিশা তার উদ্দেশ্যে মন্তব্য করে, আমার কারণে তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে না? না, এতে আর কষ্ট কি? কপালের ঘাম মুছে মিস্টার হুগো। তবে এটা বুঝি না, সব তান্ত্রিকের বন জঙ্গলে এসে কেন সাধনা করতে হবে? শুধু শুধু আমাদের এত যন্ত্রণা। কপালের ঘাম মোছেন মিস্টার হুগো। এই পরিস্থিতিতেও হাসলো ইলিশা স্বামীর কথা শুনে, তবে কিছু বলল না। ভারী শরীরটা অনেক কষ্টে চালিয়ে যাচ্ছে মিস্টার হুগো। তার মানসিক শান্তি বাড়ানোর জন্য ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে স্বামীর ডান বাহুটা জড়িয়ে ধরে ইলিশা। যখন তারা গন্তব্যে এসে পৌঁছায়, দেখতে পায় সেই সাধককে যার জন্য এত দূর আসা। একটা পাথরের উপর বসে চোখ বন্ধ করে গভীর সাধনা করছেন তিনি। তার সামনে বসলো ইলিশা আর মিস্টার হুগো, আর ওই ছেলেটা তান্ত্রিকের কানের পাশে গিয়ে উচ্চারণ করলো, গুরু। তান্ত্রিক ছেলেটাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন, তবে তার ভাবমূর্তির কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। এভাবে কেটে যেতে লাগলো সময়। ড্যানিয়েল হুগো এবার বিরক্ত হয়ে বললেন, আর কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে? তার কথা শুনে চোখ খুলে তাকালেন সাধক। মিস্টার হুগো চুপ হয়ে গেলেন সাধকের তাকানো দেখে। দ্বিতীয়বার মুখ খোলার সাহস হলো না তার। সাধক আবারও চোখ বন্ধ করে সাধনায় মনোযোগ দিলেন। ইলিশা ওই ছেলেটার উদ্দেশ্যে ইশারায় জানতে চাইল এসব কি, এভাবে বসিয়ে রাখার মানে কি। ছেলেটা ইশারায় ওদেরকে ধৈর্য ধরতে বলল। বেশ কিছুক্ষণ পর আবার চোখ খোলেন তন্ত্র সাধক। ড্যানিয়েল হুগো আর ইলিশাকে এক নজরে একবার দেখে নিলেন, তারপর বললেন, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি?
আমরা কেন এসেছি তাও তো বলিনি এখনো। অবাক হলেন ড্যানিয়েল হুগো। চুপ থাক মূর্খ মানব। একজন সাধককে তুই কি ভেবেছিস? আমরা সাধনা করে আধ্যাত্মিক জ্ঞান লাভ করি। তোদের এখানে আসার কারণ জানি। আমরা কি সারাকে ফিরে পাবো? প্রশ্ন করে ইলিশা। না, তাকে ফিরে পাওয়ার চান্স নেই আর। তবে সে এখনো জীবিত। খুব শীঘ্রই মরবে সে। খুব শীঘ্রই আগমন ঘটবে ভয়ঙ্কর এক শয়তানি শক্তির। তার বিপক্ষে রুখে দাঁড়ানো অনেক কঠিন হয়ে পড়বে। দুজনের মুখ মলিন হয়ে যায় সাধকের কথা শুনে। পরস্পরের দিকে তাকায় ওরা, তারপর আবার তাকায় সাধকের দিকে। কোনো উপায় কি নেই শয়তানটাকে রুখার জন্য? আছে, তবে সেটা খুব কঠিন হয়ে পড়বে। বলুন, কি সেই উপায়? যে শয়তানটা আসতে চলেছে ওর নাম ব্র্যাডলি। তার জন্ম আগেও একবার হয়েছিল, সেটা প্রায় 500 বছর আগে। তখন তার শক্তি এতটা ছিল না। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল অ্যারিক, গির্জার এক ফাদারের ছেলে সে। তবে মা ছিল পড়ে, এই জন্য তার শক্তি ছিল অনেক বেশি। ব্র্যাডলি যখন সারা শহরে ধ্বংসযজ্ঞ চালায় তখন অ্যারিক কেবল অস্ত্র চালনা শিখছে। এর আগে ব্র্যাডলির সাথে কখনো দেখা হয়নি তার। সে জানতো না ব্র্যাডলির ধ্বংসযজ্ঞের ব্যাপারে। যখন শহরের সব লোক গির্জায় এসে ওর বাবার কাছে সাহায্য চায় তখন জানতে পারে। সবাই যখন তার বাবার কাছে ব্র্যাডলির ব্যাপারে বলতো ও শুনতো আর মনে মনে প্রতিজ্ঞা করত নিজেই সেই শয়তানটার প্রতিদ্বন্দ্বী হবে। অ্যারিকের কাছে ছিল একটা তরবারি, যেটা কোনো সাধারণ তরবারি না। জিনদের কাছে উপহার পেয়েছিল সে। একদিন সেই তরবারি নিয়ে সে ছুটে ব্র্যাডলির বিরুদ্ধে যুদ্ধ করতে। ব্র্যাডলি প্রথমে কোনো পাত্তা দেয়নি ওকে দেখে। কত তাণ্ডব চালিয়েছে সে, কত জীবন্ত মানুষকে আগুনে পুড়ে ভস্ম করেছে। আকাশ থেকে আগুনের বৃষ্টি ফেলে জ্বালিয়েছে কত ঘরবাড়ি। আর একটা পুচকে এসেছে তার সাথে যুদ্ধ করতে। হাসতে থাকে ব্র্যাডলি ওকে দেখে। মুহূর্তেই হাতে একটা আগুনের গোলা বানিয়ে সে ছুড়ে অ্যারিকের দিকে। অ্যারিক তার তরবারি দিয়ে আঘাত করতেই আগুনের গোলাটা উল্টো ছুটে আসে ব্র্যাডলির দিকে। দুজনের যুদ্ধ হয়, ভয়ানক যুদ্ধ। পরাজিত হয় ব্র্যাডলি। সেও তখন প্রতিজ্ঞা করে আগে এই পুচকেটাকে শেষ করবে। এরপর আরো অনেকবার অ্যারিকের সাথে যুদ্ধ হয় তার। প্রতিবার পরাজিত হয় ব্র্যাডলি। ব্র্যাডলি আর ধ্বংসযজ্ঞ চালাতে পারে না শহরে, পালিয়ে যায় শহর ছেড়ে। এক যোগীকে ভয় দেখিয়ে সে জানতে পারে যদি কোনো মানুষের পেটে সে জন্ম নিতে পারে তাহলে অনেক বেশি শক্তিশালী হবে। কিন্তু এই জন্য তাকে প্রথম জীবনটা বিসর্জন দিতে হবে আর অপেক্ষা করতে হবে অনেক বছর। তার 15তম বংশধর যদি কোনো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে বা অন্য কোনোভাবে সন্তানের জন্ম দিতে পারে তাহলেই জন্ম হবে তার। ব্র্যাডলি আর দেরি করেনি, তার সকল অনুসারীদের জানিয়ে দেয় ব্যাপারটা। তারপর নিজের জীবনটা নিজেই কেড়ে নেয় দ্বিতীয় জন্মের আশায়। বলতে বলতে থামলেন সাধক। মুগ্ধ হয়ে এতক্ষণ সাধকের কথা শুনছিল ড্যানিয়েল হুগো আর ইলিশা। ইলিশার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল শুনে। সাধক থামতেই হুগো ইলিশার কানে কানে বলল, এসব পাগলের প্রলাপ বিশ্বাস হয় তোমার? ইলিশা কিছু বলার আগে সাধক গর্জে উঠল, চুপ থাক মূর্খ মানব। সাধনাকে কি ভেবেছিস তুই? আমি যা বলছি তা মিথ্যে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আপনি আমাদেরকে এখন বলুন কি করে শয়তানটাকে থামাবো? ইলিশা বলল, এই জন্য তোমাদের উচিত অ্যারিককে আবার ফিরিয়ে আনা। হোয়াট? 500 বছর আগের অ্যারিক এতদিনে মরে পচে গেছে, তাকে আমরা কিভাবে ফিরিয়ে আনবো? শোনো, দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার নয়। তার আত্মাটা এখনো আছে তার সেই তরবারিতে। সেই তরবারিটা আছে অ্যারিকের সমাধিতে। তোমরা সেই তরবারিটা এনে কোনো মৃতের শরীরে আত্মাটাকে ঢুকাতে পারলেই ফিরে পাওয়া যাবে অ্যারিককে। তখন অ্যারিকের শক্তিও আরো বেড়ে যাবে। চোখ বন্ধ করে আবার সাধনায় মন দিলেন সাধক। হাতের ইশারায় চলে যেতে বললেন হুগো আর ইলিশাকে। হুগো উঠে দাঁড়ালেও ইলিশা উঠল না। ইতস্থ করে সে প্রশ্ন করল, অ্যারিকের সমাধিটা কোথায় বাবু? সাধক কোণা থেকে যেন একটা কাগজের টুকরা বের করে ইলিশার হাতে দিল। ওটাতে লেখা ছিল অ্যারিকের
সমাধির ঠিকানা। কাগজটা মুড়িয়ে নিয়ে আবার প্রশ্ন করল, আর জারাকে কোথায় পাবো? সে অনেক দূরে। আর্কটিক সমুদ্র পাড়ি দিয়ে অনেক দূর যেতে হবে। তারপর পাওয়া যাবে একটা নির্জন দ্বীপ। ওখানেই আছে ও। ওখানেই ব্র্যাডলির দ্বিতীয় জন্ম হবে। জারার পেটের ভেতর অসহ্য ব্যথা শুরু করলো। মনে হচ্ছে যেন এখনই বের হয়ে আসবে শয়তানটা। ভেতরের প্রাণীগুলো যেন কামড়াচ্ছে নাড়ি ভুঁড়িতে। শরীরটা ধীরে ধীরে ফুলে উঠতে লাগলো তার। চিৎকার করতে লাগলো জারা। ব্যথায় এদিক ওদিক গড়াতে লাগলো সে। সাহায্যের জন্য কাউকে পাচ্ছে না। অনেক কষ্টে উঠে দাঁড়ালো। তারপর এসে বসলো একটা গাছে হেলান দিয়ে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। শরীরটা অতিরিক্ত ফুলে উঠেছে। দুহাতে শক্ত করে মাটি আঁকড়ে ধরলো। এবার সে পেটে টান অনুভব করলো। মনে হলো যেন পেটটা চিড়ে যাচ্ছে। পেটের দিকে তাকালো সে। হ্যাঁ, সত্যি সত্যি চিড়ে যাচ্ছে। আর্তনাদ করে উঠল সে দেখে পেট চিড়ে একটা করে ইঁদুরের মতো তবে সাইজে আরও বড় কয়েকটা প্রাণী বের হতে লাগলো। প্রাণীগুলো তাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। তারপর বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর মুখ, যে মুখটা সে স্বপ্নে দেখেছিল। মুখটা দেখে চিৎকার বেড়ে গেল জারার। শয়তানটা হেঁটেই বেরিয়ে এলো ওর পেট থেকে। জারার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসলো সে। ছোট সাইজের শয়তান ভেবে জারা হাত বাড়ালো ওকে ধরার জন্য। তখন একটা প্রাণী এসে কামড় বসালো ওর হাতে। পুরো হাতটা নীল হয়ে যেতে থাকে। তখন শয়তানটা একটার পর একটা ইঁদুরের মতো প্রাণীগুলো ধরে খেতে লাগলো। একটা প্রাণী খেলে ওর দেহের সাইজ দ্বিগুণ বেড়ে যায়, বয়সটাও যেন বেড়ে যায় সাথে সাথে। সবগুলো প্রাণী খাওয়ার পর শয়তানটাকে মনে হলো বিশাল দেহি এক দানব। হা হা করে উঠল সে। তার হাসির শব্দে কেঁপে উঠল চারপাশ। যারা শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। চোখ দুটো বুঝতে লাগলো ধীরে ধীরে। শয়তানটা তাকে পা দিয়ে মারিয়ে গেল। শেষবারের মতো একটা শ্বাস টেনে মারা গেল যারা। শয়তানটা মাটি কাঁপিয়ে হাঁটতে লাগলো। সেন্ট রোসারিও চার্চ। শতাব্দী কাল ধরে টরন্টো শহরের বুকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে চার্চটি। চার্চের বর্তমান ফাদার রবার্ট ম্যারিনো। তিনি কেবল এক চোরের কনফেশন নিয়ে চোরের মাথায় হাত বোলালেন। ঈশ্বর তোমার মঙ্গল করুক, সঠিক পথ দেখাক। চোরটি মাথা ঝুঁকে ফাদারের আশীর্বাদ নিল। ফাদার হাসি মুখে বললেন, যাও, আজ থেকে আর চুরি করো না, ঈশ্বরের উপাসনা করো। আবারও মাথা ঝুঁকালো চোরটি। তারপর বের হয়ে গেল। ফাদারও বের হলেন চার্চ থেকে। বের হয়ে হাঁটতে লাগলেন ডান দিকের রাস্তায়। কিছু দূর যেতেই বুরিয়াল গ্রাউন্ড বা রোসারিও সমাধি স্থল চোখে পড়ল। সেন্ট রোসারিওর নামেই এই চার্চ আর সমাধি স্থলের নাম। যিনি প্রথম চার্চটি প্রতিষ্ঠা করেন এবং একজন ধর্মযাজক ছিলেন। সমাধিস্থলের চারপাশে উঁচু করে দেয়াল দিয়ে ঘেরা। প্রবেশের জন্য আছে বড় একটা গেট। গেটের সামনে আছে একজন প্রহরী। ফাদার ম্যারিনোকে দেখে প্রহরী দাঁড়িয়ে সম্মান জানালো। গুড নাইট ফাদার। গুড নাইট। হাসলেন ফাদার। সব ঠিকঠাক আছে তো? জিজ্ঞেস করলেন ফাদার। সব জি, সব ঠিক আছে। ঠিকঠাক বলতে ফাদার কি জানতে চেয়েছেন বুঝেছে এই তরুণী প্রহরী। ইদানিং সমাধি থেকে লাশ চুরি হয়ে যায়, তাই প্রহরী হিসেবে সে নতুন যোগ দিয়েছে এই কাজে। আগে কোনো প্রহরী ছিল না এই সমাধি স্থলে। ঠিক আছে, ডিউটি করো তুমি। চলে যেতে লাগলেন ফাদার। প্রহরী একটা সিগারেট জ্বালালো। তখন একটা কুকুর এসে সমাধিস্থলের প্রবেশ মুখে দাঁড়ালো। কুকুরটা ভেতরে ঢুকতে চাইলে হাতের লাঠিটা দিয়ে তেড়ে গেল প্রহরী। তখন প্রবেশ মুখ দিয়ে দ্রুত ঢুকে গেল দুজন আগন্তুক। চেহারা দেখা গেল না তাদের। পুরো শরীর আলখেল্লায় ঘেরা। ভেতরে ঢুকে তার একটা গাছের আড়ালে চলে এলো। বাইরের ল্যাম্পপোস্টের আলো ভেতরে খুব একটা আসে না, তাই এদিকটা একটু অন্ধকার। একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। ইলিশা, এখানে এতগুলো সমাধির মাঝে আমরা কোথায় খুঁজবো এরিকের সমাধিটা? চলো ফিরে যাই, আমার কিন্তু ভয় করছে। হুগো, তুমি এরকম ভীতু জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। চাপা স্বরে ধমক দিল ইলিশা হুগোকে। ধমকটা খেয়ে ঘাড় সোজা করলেন হুগো। দেখিয়ে দেবেন তিনি ইলিশাকে। সে তাকে যতটা ভীতু ভাবে ততটা আসলে তিনি না। ঠিক আছে, তুমি ওই দিকটাই খোঁজো, আমি এই দিকটাই খুঁজছি বলেই বাম দিকে হাঁটতে লাগলেন হুগো। সাবধানে টর্চ জ্বালাবি।
পেছন থেকে ইলিশা সতর্ক করে দিল। কিছু দূর এসে টর্চের আলো জ্বালালেন হুগো। একটা সাইনবোর্ড দেখতে পেল, ওখানে লেখা পাশের সমাধিটার লাশ চুরির জন্য। লেখাটা পড়েই ভয়ে আটকে উঠলেন হুগো। এবার আলোটা নিচে ফেললেন তিনি, দেখলেন একটা খালি সমাধি। আরও বেশি আটকে উঠলেন তিনি এবার। যদি তিনি ধরা পড়েন তাহলে কি হবে? কল্পনায় সমাধিতে নিজেকে কল্পনা করে ভয়ে গুগু শব্দ বের হতে লাগলো হুগোর গলা দিয়ে। কি হয়েছে ড্যানিয়েল, এই হুগো। তার নাম ধরে ডাকতে থাকে ইলিশা, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না ড্যানিয়েল হুগোর। কাছে আসে ইলিশা। হুগো লাইট জেলে সাইনবোর্ডে লেখাটা আর খালি সমাধিটা দেখলেন ইলিশাকে। এই তোমার সাহস? বিদ্রুপ করলো ইলিশা। কিচ্ছু হবে না, আর তাছাড়া আমরা কোনো অন্যায় করছি না। ফিসফিস করে কথাটি বলে হুগোর কাঁধে হাত চাপড়ালো ইলিশা। তারপর অন্যদিকে চলে গেল সে অ্যারিকের সমাধি খুঁজতে। ভয়ে ভয়ে পা ফেললেন এবার ড্যানিয়েল হুগো। একটা একটা করে সমাধির উপর লেখাটা পড়ে পড়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ কিসের যেন শব্দ হলো। চোখ দুটো বড় হয়ে গেল তার। ভয় পেয়েছেন তিনি। কিসের শব্দ শোনার জন্য আলো ফেললেন ওদিকে। দেখলেন একটা সমাধি থেকে একটা হাত বেরিয়ে এসেছে, আর হাতটা তাকে ইশারায় ডাকছে। দেখে এবার কান্না হওয়ার উপক্রম ড্যানিয়েল হুগোর। গুগু করতে লাগলেন আবার। এলিশাও কাছে নাই। কি করবেন তিনি বুঝতে পারলেন না। এবার আরেকটা হাত বের হয়ে এলো সমাধি থেকে। দুইটা হাতই একসাথে তাকে ডাকছে ইশারায়। না না, গোঙাতে লাগলেন হুগো। হাত দুটো এগিয়ে আসতে লাগলো তার দিকে। পিছু হাঁটতে লাগলেন তিনি। একটা গাছের সাথে ধাক্কা খেলেন। মাটিতে পড়ে যাওয়ার মুহূর্তে পেছন থেকে কে যেন তার পা ধরে টান দিল। আর্তনাদ করে উঠলেন তিনি। ইলিশা বাঁচাও, কে যেন আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ইলিশা, ইলিশা। আবারও একটা গাছের সাথে ধাক্কা খেলেন তিনি। দৌড়ে তার পাশে এলো ইলিশা। তাকে দু হাতে ধরে তুলল সে। কি হয়েছে জিজ্ঞেস করতে একটা টর্চের আলো এসে পড়ল তাদের মুখে। সর্বনাশ! প্রহরীটা দেখে ফেলেছে তাদের। সাইনবোর্ডটার কথা আবার মনে এলো হুগোর। চোখের সামনে ভাসতে লাগলো খালি সমাধিটা। ভয়টা দ্বিগুণ বেড়ে গেল তার। টর্চের চার্জের ভেতর ফাদারের সামনে বসে আছে ইলিশা, ড্যানিয়েল হুগো। এক নজরে দুজনকে খুঁটিয়ে দেখলেন ফাদার ম্যারিনো। তোমার জন্যই ধরা খেয়েছি, গর্দভ কোথাকার। হুগোর কানে ফিসফিস করলো ইলিশা। দাঁতে দাঁত পিষছে সে, যেন সুযোগ পেলে চিবিয়ে খাবে ড্যানিয়েল হুগোকে। হুগো নিচু স্বরে বললেন, আমার কি দোষ? কে যেন আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। কেউ টেনে নিয়ে যায়নি, লতায় তোমার পা আটকে গিয়েছিল। নিজেদের মধ্যে ফিস ফিস করবে নাকি আমাকে কিছু বলতে দিবেন? দুজনের কথায় বাধা দিলেন ফাদার ম্যারিনো। ওরা চুপ করে রইল। তখন ফাদার আবার বলে উঠলেন, দেখে তো আপনাদের ভদ্র মনে হয়, আর আপনারা একে অপর এক লাশ চুরি করে নিয়ে যাচ্ছেন সমাধিস্থল থেকে। কি করেন আপনারা লাশগুলো নিয়ে? ফাদারের কথা শুনে মুখটা হা হয়ে গেল ড্যানিয়েল হুগোর। অবাক হয়ে প্রশ্ন করলেন তিনি ইলিশাকে, কি বলছেন উনি? আমরা একের পর এক লাশ চুরি করে নিয়ে যাচ্ছি? হুগোকে থামিয়ে ইলিশা ফাদারের উদ্দেশ্যে বলল, ফাদার, আপনার ভুল হচ্ছে। আসলে আমরা একটা মহৎ উদ্দেশ্যে এসেছি এখানে। লাশ চুরি করা মহৎ কাজ। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কি করেছে পুরো ব্যাপারটা আপনাকে বোঝাই। বিশ্বাস করবেন কি না তাও জানি না। আসলে ঘটনাটা 500 বছর আগে সূচনা হয়েছিল। এই চার্চের ফাদারের একজন ছেলে ছিল, অ্যারিক। নামটা শুনতেই চমকে উঠলেন ফাদার ম্যারিনো। আগ্রহ বাড়ালেন তিনি ইলিশার কথা শুনতে। ইলিশা পুরো ঘটনাটা তখন ফাদারকে খুলে বললেন। শুনে ফাদার জিজ্ঞেস করলেন, এখন তোমরা কি করতে চাও? শয়তানটাকে কিভাবে রুখবে? শয়তানটাকে রোখার জন্য আমাদেরকে অ্যারিক চাই। অ্যারিককে আবার ফিরিয়ে আনতে হবে আমাদের মাঝে। সেই পারবে আমাদেরকে বাঁচাতে শয়তানটার ধ্বংসলীলা থেকে। এরিককে ফিরিয়ে আনতে হবে কিভাবে? ফাদার ম্যারিনো অবাক হলেন ইলিশার কথা শুনে। এই ব্যাপারে আমাদের পুরো সাহায্য করবেন একজন সাধক। উনি আমাদের বলেছেন অ্যারিকের সমাধিটা কথা।
ওনার কাছ থেকেই জানতে পারি এরিকের সম্মতিতে নাকি তার তরবারিটাও সমাহিত আছে, আর সেই তরবারিটাতে আছে এরিকের আত্মা। ফাদার ম্যারিনো এবার ইলিশার কথা বিশ্বাস না করে থাকতে পারলেন না, কারণ এরিকের সাথে যে এরিকের তরবারিটাও সমাহিত আছে এটা ওদের জানার কথা না। সাধকের কাছে ওরা জেনে এসেছে। ফাদার ম্যারিনো দুজনকে আশ্বস্ত করলেন, সবই বুঝতে পেরেছে, কিন্তু এই দিনের বেলায় এরিকের সমাধি খুঁড়ে তরবারিটা বের করা সম্ভব না। এরিক কোনো সাধারণ ব্যক্তি ছিল না। তার সমাধি খুঁড়তে অনেকের পারমিশন লাগবে। তোমরা যদি গতরাতেই সমাধির খুঁড়তে তরবারি নিয়ে যেতে তাহলে হয়তো ব্যাপারটা কেউ সন্দেহ করতো না। তার পারলাম কই, তার আগেই তো প্রহরী আমাদেরকে ধরে এনে আটকে রেখেছে এখানে, সারা রাত খেতেও দেয়নি। সুযোগ পেয়ে বলে উঠলেন ড্যানিয়েল হুগো, প্রতিবার সমাধিস্থল থেকে লাশ চুরি হয় বলে আমরা প্রহরীরা রেখেছি, এটার ওর দায়িত্ব। যাই হোক, আজ রাতেই তোমরা সমাধি থেকে তরবারিটা তুলে নিয়ে যাবে, আর তোমাদেরকে সাহায্য করবে প্রহরী। ঈশ্বর সবার মঙ্গল করুক। চোখ বন্ধ করে বুকের দুপাশে হাত বুলালেন ফাদার, তারপর বললেন, ওইটা কিন্তু কোনো সাধারণ তরবারি নয়। ওইটা সমাধির থেকে তুলতে চাইলে একজন সাহসী লোক লাগবে। বিপদও হতে পারে তোমাদের। তোমরা কি জানো তরবারিটাকে কেন সমাহিত করা হয়? না, উচ্চারণ করলো ইলিশা। সেসব শয়তানের উপপাত ছিল বেশি। শয়তানরা নানান রূপে এসে মানুষকে ধোঁকা দিত, কিন্তু ওরাই ভয় পেত এরিককে। ওদের মূল টার্গেট ছিল এরিক। শক্তিতে যখন ওরা পেরে উঠছিল না এরিকের সাথে, তখন কৌশল অবলম্বন করে মানুষের রূপ ধরে শয়তানরা এরিকের কাছে মানুষদের ভুলিয়ে ভালিয়ে সম্পদের লোভ দেখিয়ে নিজের দলে করে নেয়। তারপর একদিন শয়তানদের কথায় ওরা এরিকের তরবারি চুরি করে শয়তানদের হাতে তুলে দেয়, কিন্তু তরবারিটা হাতে নেওয়ার মতো শক্তি কোনো শয়তানের ছিল না। তখন শয়তানরা ওই লোকগুলোকে বলে, এই তরবারি দিয়ে এরিককে খুন করতে পারলেই প্রত্যেককে একটা করে প্রসাদ দেওয়া হবে। ওরা লোভ সামলাতে না পেরে এক রাতে এরিকের কক্ষে গিয়ে ঘুমন্ত এরিককে খুন করে আসে ওই তরবারি দিয়ে। এরিক মারা যায়, কিন্তু জীবন্ত হয়ে ওঠে তরবারিটা। এই তরবারিটা একের পর এক খুন করতে থাকে ওদেরকে। পরে যেমন অবস্থায় তরবারিটা যার কাছে রাখা হয় সেই পরে রাতে খুন হয়ে যায়। তরবারিটার যখন নেশা পেয়ে যায়, রক্তের নেশা, প্রতি রাতের তাজা রক্ত দিয়ে গোসল না পেলে হুলস্থল কাণ্ড ঘটে যেত। এক ধর্মযাজক যখন বলেন, যতদিন কোনো শয়তান খুন হবে না এ তরবারি দিয়ে, ততদিন এভাবে মানুষ খুন করতে থাকবে এটা। তাই তখন সিদ্ধান্ত হলো দ্রুত তরবারিটারও যেন সমাহিত করা হয়। সবার পরামর্শে তরবারিটা এরিকের সমাধিনেতেই সমাহিত করা হয় পরে। বাপরে, এত বিপজ্জনক তরবারি! এরা সমাধি থেকে তুলে নিয়ে গেলে তো আমাদেরই খুন হতে হবে। ফাদার ম্যারিনো থামতেই বলে উঠলেন ড্যানিয়েল হুগো। চেহারায় ভয় ফুটে উঠল তার। ইলিশারও চেহারাটা মলিন দেখালো। ভাবছে সে এমন বিপজ্জনক তরবারি নিয়ে গিয়ে নিজেরাই বিপদে পড়বে না তো? রাত গভীর হতে চলল তখন। চারপাশ নির্জনতায় আচ্ছন্ন হয়ে গেছে। কোথা থেকে যেন কুকুরের ডাক ভেসে আসছে। ছমছমে পরিবেশে রোসারিও বুরিয়ালে দুটো টর্চ লাইট জ্বলে উঠল হঠাৎ। চারজন হাঁটছে ওরা, লাইট হাতে। ফাদার ম্যারিনো আর প্রহরী হাঁটছে আগে আগে। ড্যানিয়েল হুগো আর ইলিশা তাদের অনুসরণ করছে। ইলিশার একটা হাত ধরে আছেন হুগো। চেহারায় ভীতিভাব স্পষ্ট তার। সাবধানে
ক্রস করলো ওরা আগের সাইনবোর্ডটা। এক নজরে খালি সমাধিটা দেখে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হুগো। অনেক ভয় পেয়েছিলেন তিনি ওটার কথা চিন্তা করে। অবশেষে রক্ষা পেল, কিন্তু না জানি সামনে আরও কত বিপদ অপেক্ষা করছে। একটা সমাধির সামনে এসে থামলো ওরা। এই সমাধি থেকে আগের রাতে দুটো হাত বের হয়ে ডাকছিল হুগোকে। ভাবতে গায়ের লোম খাড়া হয়ে গেল তার আসার কারণ বুঝতে পেরে। হয়তো সমাধির ভেতর থেকে অ্যারিক হাত বের করেছিল। ভয়টা নতুন করে উদয় হতে লাগলো আবার। ফাদার ম্যারিনোর ইশারায় সমাধিটা খোঁড়ার প্রস্তুতি নিল প্রহরী। সরঞ্জাম হিসেবে এনেছে কেবল একটা কোদাল। ফাদার প্রহরীকে দেখিয়ে দিলেন ঠিক কোন জায়গায় খুললে তরবারিটা পাওয়া যাবে। প্রহরী হাতের টর্চটা হুগোর হাতে দিয়ে সেই জায়গায় কোদাল চালালো। ইট পাথরের সমাধি, তাই নিচের দিকের মাটি সরানোর চেষ্টা করছে সে। কিছুক্ষণ মাটি সরানোর পর ভেতর দিকে একটা গর্ত হলে আবারও টর্চটা হাতে নিয়ে সেই গর্তে আলো ফেললো প্রহরী। তরবারিটা আছে কিনা দেখার চেষ্টা করলো। আছে, প্রশ্ন করলেন ফাদার ম্যারিনো। দেখা যাচ্ছে, আর একটু এদিকের মাটি সরালে বের করা যাবে বলে কোদাল দিয়ে আর একটু মাটি সরালো প্রহরী। তারপর ভেতরে একটা হাত ঢুকিয়ে তরবারিটা স্পর্শ করলো। বের হচ্ছে? প্রশ্ন করলেন ফাদার। স্ফুট শব্দ করে সে হাতটা বের করে আনলো। তারপর আ করে চিৎকার করে উঠল। হাতে একটা তরবারি না, মাথার খুলি। চিৎকার করেই খুলিটা সে হাত থেকে ছুঁড়ে ফেললো। ওটা এসে পড়লো ড্যানিয়েল হুগোর হাতে। তিনিও চিৎকার করে উঠলেন সাথে সাথে। খুলিটা নিচে ফেলে প্রহরীকে ধমক দিলেন। ধুর মিয়া, আর কোথাও ফেলতে পারেননি ওটা? এমনিতে ভয়ে আছি। প্রহরী কোনো জবাব দিল না। ফাদার তার উদ্দেশ্যে বললেন, আগে তরবারিটা বের করো, তারপর খুলিটা খুলির জায়গায় রেখে দিও। প্রহরী আবারও ভেতরে আলো ফেলে তরবারিটার অবস্থানটা দেখে নিল। তারপর হাত ঢুকিয়ে হাসি এসে গেল। প্রহরী আবারও ভেতরে আলো ফেলে তরবারির অবস্থানটা দেখে নিল। তারপর হাত ঢুকিয়ে দেয় ভেতরে। এবার সে শক্ত করে ধরেছে তরবারিটা, কিন্তু যখন সে হাতটা বের করতে যাবে তখন দেখলো আর বের করতে পারছে না। হাত আটকে গেছে হাতটা ভেতরে। একটা অদ্ভুত শব্দ বের হতে লাগলো গর্ত দিয়ে। চোখ দুটো বড় বড় হয়ে গেল প্রহরীর। চোখে মুখে ভয় ফুটে উঠেছে তার। চিৎকার করে উঠল সে, ফাদার, আমার হাতটা বের করতে পারছি না। জোরে টান দাও, বললেন ফাদার। হচ্ছে না, সব শক্তি দিয়ে চেষ্টা করছি, কি যেন একটা শব্দ শোনা যাচ্ছে ভেতরে। ভয় করছে আমার। তরবারিটা ছেড়ে দিয়ে হাত বের করো। তাও পারছি না। ফাদার, ফাদার। চিৎকার বেড়ে গেল প্রহরীর। ফাদার, কে যেন আমাকে ভেতরের দিকে টানছে। সবাই তখন উত্তেজিত হয়ে উঠল এই পরিস্থিতিতে। গর্তটা স্বয়ংক্রিয়ভাবে বড় হতে লাগলো, আর সেই গর্ত দিয়ে একটু একটু করে ভেতরে ঢুকতে লাগলো প্রহরী। তার চিৎকার থেমে নেই। ফাদার, বাঁচান আমাকে, আমি ভেতরে ঢুকে যাচ্ছি। ফাদার, দাঁড়াও, আমরা তোমাকে টেনে বের করছি। বলেই ফাদার এগিয়ে গেলেন প্রহরীকে ধরতে। ফাদারের দেখা দেখে ইলিশাও এগিয়ে গেল। হুগো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখছো না ও বিপদে পড়েছে? না মানে, তোমাদের দুজনের শক্তি বের হবে না ও? মুখে ভীতি ফুটে উঠল হুগোর। তবুও এগিয়ে গেল ইলিশার রাগ দেখে। তারপর তিনজন মিলে শক্ত করে ধরল প্রহরীকে, একসাথে টানতে লাগলো তাকে। ইলিশা বলে উঠল, তরবারিটা ছেড়ে দেবেন না, নয়তো খুব বড় বিপদ হয়ে যাবে। ধরছে আমি, আগে আমাকে বের করুন। প্রহরী ভয়ার্তর জবাব, চেষ্টা করছি আমরা, তুমি শান্ত থাকো। প্রহরীর ভয়ার্ত জবাব। ভরসা দিলেন ফাদার ম্যারিনো, কিন্তু তিনজনের চেষ্টায় প্রহরীকে ধরে রাখা গেল না। তিনজন একসাথে ছিটকে পড়ল দূরে, আর প্রহরী নিমিষেই হারিয়ে গেল সমাধির ভেতরে। উঠে দাঁড়ালো ওরা তিনজন, পরস্পরের দিকে স্তব্ধ হয়ে তাকালো। মুহূর্তেই যেন সব শেষ। ছুটে গেল ইলিশা গর্তটার দিকে, টর্চের আলো ফেলে ভেতরে চোখ রাখলো, কিন্তু দেখতে পেল না প্রহরীকে। ইলিশা ওর উদ্দেশ্যে চিৎকার করলো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জবাব দিন, শুনতে পাচ্ছেন আমাকে? কোনো জবাব এলো না। তবে খুবই ক্ষীণভাবে প্রহরীর কণ্ঠ শোনা গেল, যেন অনেক দূর থেকে ভেসে আসছে কণ্ঠটা। হাঁটু গেড়ে বসে পড়ল ইলিশা, তারপর মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ পর মুখ তুলে সে হুগোকে ডাকে,
অনেকক্ষণ পর মুখ তুলল সে হুগোর ডাকে। মুখ তুলে সে অসহায়ভাবে তাকালো হুগোর দিকে। হুগো ইশারায় দেখিয়ে দিলেন গর্তে। ইলিশা দৃষ্টি ঘুরালো ওদিকে। মুখে হাসি ফুটে উঠল তার। একটা হাত বের হয়ে এসেছে প্রহরীর। চোখ মুছে তাড়াতাড়ি ওর হাত ধরল ইলিশা। ফাদার আর হুগো দাঁড়িয়ে দেখলেন না, এগিয়ে এলেন প্রহরীকে বের করতে। এবার খুব সহজেই বের হয়ে এলো প্রহরী। তরবারিটাও হাতে আছে তার, তবে জ্ঞান হারিয়েছে সে। পরে চার্জে এসে তার মুখে পানির ছিটকা দিয়ে জ্ঞান ফেরানো হয়। সেই রাতে ইলিশা আর হুগোর ফিরে যাওয়া হয়নি, কারণ রাত বলে বিপদ হতে পারে, সাথে বিপজ্জনক তরবারি নিয়ে। তাই তরবারিটা চার্চে রেখে ওরা গেল ফাদারের সাথে ফাদারের ঘরে। প্রহরীকেও সেই রাতে নিজ ঘরে চলে যেতে বললেন ফাদার। শুধু চার্চের ভেতর পড়ে থাকলো তরবারিটা। রাত আরও গভীর হলে চার্চের ভেতর থেকে খটখট শব্দ আসে। হয়তো তরবারিটা জেগে উঠেছে আর খুনের আশায় হেঁটে চলেছে চার্চের এ প্রান্ত থেকে ওই প্রান্ত। সকাল হয়েছে, রাস্তায় মানুষের চলাচল শুরু হয়েছে। চার্চের দিকে রওনা দিল ওরা। আশেপাশে দেখে দেখে হাঁটছে ড্যানিয়েল, হুগো। রোসারিও বুরিয়ালের পাশে আসতেই চোখটা সামনে ধরে রাখতে চাইলেন তিনি, ভুলেও যেন ওদিকে দৃষ্টি না যায়। গতরাতের ঘটনাটা তিনি মনে করতে চান না। প্রহরী জায়গায় যদি ওরা তাকে তরবারিটা বের করতে বলতো তাহলে যে কি হতো, ব্যাপারটা ভাবতেই শিরশির করে উঠল পুরো শরীর। চার্চের ভেতর প্রবেশ করলো ওরা, দেখলো তরবারিটা ঠিক জায়গায় নেই। দেখে চোখ বড় হয়ে গেল হুগোর। হয়তো রাতে জীবন্ত হয়ে উঠছিল এটা, আর সারা রাত হাঁটাহাঁটি করেছে। মন্তব্য করলেন ফাদার ম্যারিনো। এগিয়ে গেলেন তরবারিটা যেখানে পড়ে আছে ওই দিকে। ফ্লোর থেকে তুলে নিলেন তিনি ওটা। তারপর একটা বড় বক্সে রেখে ফিতা দিয়ে বাঁধলেন। বক্সটা ইলিশার হাতে তুলে দিয়ে বললেন, সাবধানে রেখো এটাকে। জেনে শুনে বিপদটা তোমাদের হাতে তুলে দিলাম, আরও কঠিন এক বিপদ থেকে রক্ষা পেতে। আশীর্বাদ করবেন ফাদার আমাদের জন্য, যেন সফল হতে পারি। আশীর্বাদ রইল। দুজনের মাথায় হাত রাখলেন ফাদার ম্যারিনো। তারপর বিদায় জানালেন। ওরা দুজন বেরিয়ে এলো চার্চ থেকে। সামনে আরও কঠিন কাজ পড়ে আছে। যারার লাশটা পড়ে আছে সামনে। শরীরের অর্ধেকটা দিয়ে ক্ষুধা মিটিয়েছে শয়তানটা, বাকি অর্ধেকটা হয়তো চলে যাবে ওর পেটে। তারপর একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে যারা। হাত বাড়িয়ে জারার পাঁজর থেকে আরেকটা মাংস ছিঁড়ে নিল ব্রেডলি। মুখে পুরে মাংসটা চাবাতেই থমকে গেল সে। একটা শব্দ শুনে কান খাড়া করলো। মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যেতে দেখে উঠে দাঁড়ালো সে। মুহূর্তে একটা ঘূর্ণি হয়ে সে উঠে এলো অনেকটা উপরে উড়ন্ত প্লেনে। তাকে দেখে আতঙ্ক বেড়ে গেল হঠাৎ প্লেনের ভেতর। হা 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 করে হেসে উঠল ব্রেডলি। প্লেনের যাত্রী এবং ক্রুরা এদিক ওদিক ছুটতে লাগলো। প্লেন কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলেন পাইলট, কিন্তু কিছুতেই পারছেন না। চোখের সামনে বিপদ দেখতে পাচ্ছেন পাইলট। ব্রেডলি এক একজনকে ধরে প্লেনের ভেতর আছাড় মারতে লাগলো, আবার কাউকে ধরে ধরে ছুঁড়ে ফেলতে লাগলো প্লেনের বাইরে। যেন মানুষ জীবনটাকে সে দেখতে পারে না। এক সময় আগুন ধরে গেল প্লেনে। হাসি বেড়ে গেল আরও ব্রেডলির। প্লেন থেকে ঝাঁপ দিল সে সাগরে। একটু পর তার কিছুটা দূরে পড়ল জ্বলন্ত প্লেনটা। যাত্রীসহ তলিয়ে গেল ওই সাগরের গভীরে। কিন্তু সাগরের এই গভীরতায় কিছুই হলো না ব্রেডলির। নির্দ্বিধায় হেঁটে চলেছে সে জলের উপর দিয়ে। উদ্দেশ্য তার সভ্য সমাজ। ওখানে গিয়ে ধ্বংস করবে মানব সমাজকে। বিজয়ের হাসি লেগে আছে ব্রেডলির মুখে। রাত পেরোলেই ড্যানিয়েল, হুগো ইলিশার সাথে সাধকের সাথে দেখা করতে যাবেন, কিন্তু রাতটা যেন কিছুতেই পার হচ্ছে না। একদম শেষের রুমে রাখা হয়েছে তরবারির বাক্সটা। যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে ভেবে চোখে ঘুম আসছে না তার। দিনের বেলায় কিন্তু কোনো বিপদ হয়নি। ইলিশাকে বলেছিল দিনের আলো থাকতেই যেন তরবারিটা নিয়ে সাধকের কাছে চলে যায়, কিন্তু দেরি হয়ে গেছে বলে সে আর যেতে রাজি হয়নি। পাশে বাচ্চাকে বুকে নিয়ে ঘুমাচ্ছে ইলিশা। দুদিন পর মাকে পেয়ে বাচ্চাটাও যেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হুগো মনে মনে ভাবলেন তিনি কেন ভয় পাবেন। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন তিনি। তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো দুবার। চমকে উঠলেন হুগো।
সাবধানে লাইট জ্বালালেন। ইলিশাকে ডাকতে গিয়েও ডাকলেন না। ইলিশার কড়া আদেশ ওর ঘুমে যেন ব্যাঘাত না হয়। গত দুদিন খুব ধকল গেছে, ধকল তো তারও গেছে, কিন্তু ইলিশার মতো তো ঘুমাতে পারছেন না তিনি। কি করবেন ভাবতে লাগলেন। দরজা থেকে এগিয়ে গিয়েও পরক্ষণে ফিরে এলেন। আবারও দরজায় টোকা হলো। হুগো ভয়ে ভয়ে উচ্চারণ করলেন, কে? এপ্রিল? জি সাহেব। দরজার ওপাশ থেকে জবাব দিল এভরিল। এভরিল ওদের আয়ার নাম। পাশের কক্ষে থাকে সে। তার কণ্ঠ শুনে ভয়টা কাটলো হুগোর। তবুও দরজা খুলে একটা ধমক দিলেন তিনি। ধুর মেয়ে, কথা বলতে পারো না, শুধু শুধু ভয় পাইয়ে দাও। যা বাবা, আমি আবার কখন ভয় দেখালাম? কিছু না, কি হয়েছে বলো। প্রসঙ্গ ঘুরালেন হুগলি। আয়া এখনো জানে না তরবারিটার ব্যাপারে। হুগো তাকে জানাতেও চায় না ভয় পাবে বলে, কিন্তু আয়া সেই প্রসঙ্গেই এলো। শেষের কক্ষ থেকে কেমন যেন একটা শব্দ আসছে। আয়ার কথা শুনে ভয় পেয়ে গেলেন হুগো, কিন্তু আয়াকে বুঝতে না দিয়ে বললেন, ওসব কিছু না, ইঁদুর হবে হয়তো। না, ইঁদুর না, আপনি আমাকে ওই কক্ষের চাবিটা দেন, আমি দেখে আসি। এই মেয়েটা তো দেখি সবাইকে মারার পরিকল্পনা করছে। আরেকটা ধমক দিলেন হুগো। যাও, ঘুমাতে যাও। ধমক দেন কেন? ভালোই তো করতে চাইলাম। বলতে বলতে চলে গেল আয়া। হুগো দরজাটা শক্ত করে আটকে দিলেন। তারপর ইলিশাকে জড়িয়ে ধরে শুইলেন, কিন্তু ভয়ে সারা রাত ঘুম এলো না তার চোখে। সকাল হতেই দেরি না করে ওরা রওনা দেয় সাধকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এবার তারা নিজেরাই পথ চিনে গেছে, কারো সাহায্য লাগেনি। সাধকের কাছে পৌঁছালে তারা দেখে সাধক আগের মতোই তন্ত্র সাধনায় ব্যস্ত। একই জায়গায় বসে আছেন তিনি। এই লোকটার কি খাওয়া পরনের দরকার পড়ে না, অথবা প্রাকৃতিক কোনো ডাকে সাড়া দিতে হয় না? প্রশ্নটা করতে গিয়েও করলেন না হুগো। মূর্খ মানব বলে আবার ধমক দিয়ে উঠবে। ইলিশার কারণেই চুপচাপ তিনি সাধকের অপমান সহ্য করছেন, নয়তো কোথাকার এই সাধক। দুজনকে ইশারায় বসতে বললেন সাধক। ইলিশা তার সামনে বাক্সটা রেখে ফিতা খুলতে লাগলেন। তারপর যখন তরবারিটা বের করলো তখন চোখ খুলে দেখলেন সাধক। সব ঠিক আছে, তবে এখন একজন সদ্য মৃত লোকের শরীর দরকার, যার শরীরে এই তরবারি থেকে আরিখের আত্মাটা প্রবেশ করানো হবে। আপনি তো অনেক কিছু জানেন, সেরকম একজন মৃতের খোঁজ যদি দিতেন। প্রশ্নটা শেষ হতেই সাধক চোখ বড় করে তাকালেন হুগোর দিকে। যা বাবা, ভুল কি বললাম? ঠিক আছে, আমরাই খুঁজে আনবো। মূর্খ মানব, ধমক দিয়ে উঠলেন সাধক। আবার কি করলাম? তুমি গালি দিচ্ছ আমাকে? ঠিক আছে, আর দেব না। মুখ নিচু করে ফেললেন হুগো। ইলিশা হুগোকে চুপ থাকতে বলে সাধককে বলল, আমরা কি ডেড বডিটা এখানে নিয়ে আসবো? হ্যাঁ, আমার সামনেই আরিখকে ফিরিয়ে আনবো। ঠিক আছে, আমরা তাহলে যাই। তরবারিটা কি এখানেই থাকবে? আপনার কোনো বিপদ? ইলিশার কথা শেষ না হতেই সাধক তাদেরকে তরবারিটা রেখে ইশারায় চলে যেতে বললেন। উঠে দাঁড়ালো ইলিশা আর হুগো। যেতে যেতে হুগো ইলিশাকে প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় এই লোকটা এরিকের আত্মা রিভার্স করতে পারবে? প্রশ্নটা করেই চমকে উঠে পেছনে তাকালো হুগো। মনে হলো কে যেন মূর্খ মানব বলে ধমক দিয়ে উঠেছে তাকে। বড় সাধকটা দেখি তার পিছুই ছাড়ছে না। মনে মনে বিরক্ত হলো হুগো। বন এলাকা থেকে বের হয়ে কাছাকাছি একটা হাসপাতালে এসেছে ওরা। হেঁটে চলল মর্গের দিকে। মর্গের প্রবেশদ্বারে বসে আছে একজন দারোয়ান। ওর সাহায্য ছাড়া ভেতরে প্রবেশ করা যাবেই না। ইলিশা তার সাথে কথা বলতে গেল। এক্সকিউজ মি, আপনার একটা হেল্প চাইতে এসেছি। জি ম্যাম, বলুন। উঠে দাঁড়ালো দারোয়ান। দেখুন, আমরা খুব বড় ধরনের একটা বিপদে পড়ে আছি। শুধু আমরা না, আপনি এবং সমস্ত মানব জাতি, আমরা বিপদে পড়তে যাচ্ছি। এ কি বলছেন ম্যাম? চোখ বড় বড় হয়ে উঠল দারোয়ানের। কিসের বিপদ? আসলে ভয়ঙ্কর এক শয়তানের আবির্ভাব হয়েছে, যে পুরো মানব জাতিকে ধ্বংস করতে চায়। আমি কিভাবে হেল্প করতে পারি? আমাদেরকে একটা লাশ দিতে হবে। এই লাশটাকে আমরা জীবন্ত করে তুলব। লাশ? কি আবল তাবল বকছেন? আপনাদেরকে আমি ভালো মানুষ ভাবছিলাম। যান এখান থেকে। আসলে ভাই, আপনাকে এখন বোঝানোর কোনো পরিস্থিতি নেই। আমাদেরকে একটা লাশ দিন প্লিজ। দারোয়ানের হাত ধরে বললেন হুগো। আরে হাত ছাড়েন, কোনো লাশ দিতে পারবো না।
আমরা আপনাকে অনেক ডলার দেব। বলতে বলতে ভ্যানিটি ব্যাগ খুলে একটা ডলারের বান্ডিল বের করলো ইলিশা। দারোয়ান অবাক হয়ে গেল, এরা তাকে একটা লাশের জন্য এত টাকা দিতে চায়। পরক্ষণে নিজের সততার উপর আস্থা রেখে সে বলল, না না, আমি পারবো না। আপনারা বরং হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখুন। বোঝার চেষ্টা করুন প্লিজ, ব্যাপারটা নিজেদের মধ্যেই রাখতে চাচ্ছি আপাতত। সরি, মাফ করবেন, আমি আমার চাকরি হারাতে চাই না। এক প্রকার ঠেলেই ওদেরকে বের করে দিল দারোয়ান। মন খারাপ করে বের হয়ে এলো ওরা হাসপাতাল থেকে। রাস্তার মাঝেই হতাশ হয়ে বসে পড়ল ইলিশা। হুগো তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভেঙে পড়ো না, চলো আমরা অন্য জায়গায় খুঁজি। উঠে দাঁড়ালো ইলিশা, অসহায়ভাবে তাকালো হুগোর দিকে। কোথায় খুঁজবো? কেন কেউ আমাদের বুঝতে চায় না? চলো, কোথাও না কোথাও পাবো। কোথায়? কে দেবে লাশ? লাশ কি দেয়ার জিনিস? কোথাও না পেলে আমি তোমার জন্য লাশ হয়ে যাব। হুগোকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। চোখ মুছে সরাসরি হুগোর চোখে চোখ রাখলো ইলিশা। এই লোকটা সত্যিই তাকে ভালোবাসে। চলো খুঁজি। হুগোর হাত ধরে হাঁটতে লাগলো ইলিশা। কিছু দূর যেতেই পেছন থেকে দারোয়ানের চিৎকার শুনে থমকে দাঁড়ালো ওরা। পেছন ফিরে দেখে দারোয়ান দৌড়ে আসছে তাদের দিকে। তারপর বলল, দুঃখিত, আমি আপনাদের বিশ্বাস করিনি। এইমাত্র নিউজে দেখলাম শহরে একটা দানব আকৃতির শয়তান দেখা গেছে। শয়তানটা পিঁপড়ার মতো মারছে মানুষকে ধরে ধরে। হোয়াট? চমকে পরস্পরের দিকে তাকালো ইলিশা আর হুগো। চলুন, আমি আপনাদের লাশের ব্যবস্থা করে দিব, তবে মর্গ থেকে না। আমাদের হাসপাতালের চেয়ারম্যানের একমাত্র ছেলে মারা গেছে গতকাল। আমরা চাইলেই ওই লাশটা পেতে পারি। স্যারও হয়তো সাহায্য করবে এতে। ঠিক আছে, চলো তাহলে। তাই চলো, দেরি করা যাবে না। যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই শোরগোল শোনা গেল। লোকজন যে যেভাবে পারে ছুটতে লাগলো। কি হয়েছে প্রশ্ন করারও সুযোগ নেই। লোকজনের ছোটাছুটিতে একটা বাচ্চা মেয়ে নিচে পড়ে কাঁদতে লাগলো, কিন্তু তার দিকে তাকানোর সময় নেই কারো। দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল ইলিশা। কোথায় এসেছো তুমি? তোমার মা কোথায়? বাচ্চাটাকে জিজ্ঞেস করতেই মেয়েটা হাসপাতালের দিকে দেখিয়ে দিল। তখন উল্টো দিক থেকে বের হয়ে এলো একটা দানব আকৃতি। মর্গের দারোয়ান তখন চিৎকার করে উঠল, ম্যাডাম, শয়তানটা এখানে চলে এসেছে। হা করে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শয়তানটার দিকে ইলিশা। দেখলো শয়তানটার পায়ের তলায় পড়ে মরে যাচ্ছে অনেক লোক, আর শয়তানটা পৈশাচিক আনন্দ পাচ্ছে। কোথা থেকে তখন দুটো পুলিশের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো সশস্ত্র পুলিশ। গুলি ছুটতে লাগলো শয়তানটার দিকে, কিন্তু কিছুই হচ্ছে না শয়তানটার। এগিয়ে আসতে লাগলো সে পুলিশের গাড়ির দিকে। দুহাতে দুটো গাড়ি তুলে নিয়ে সে ছুঁড়ে মারল। ধপ করে জ্বলে উঠল গাড়ি দুটো। শয়তানের নৃশংসতাগুলো দেখার সাহস হলো না আর ইলিশার। তাড়াতাড়ি করে বলে উঠল, আমাদের দ্রুত কাজ নামাতে হবে। হুগো, চলো। তারপর ওরা বাচ্চাটাকে হাসপাতালে মায়ের কাছে দিয়ে এসে দারোয়ানের সাথে চলল। হঠাৎ শয়তানের আগমনে পুরো শহর আতঙ্কে ছেয়ে গেছে। তার নৃশংসতা দেখে সবাইকে বাঁচাতে এখন ইলিশাদের উপর যেন গুরু দায়িত্ব এসে পড়েছে। লুকিয়ে এসেছে ওরা একটা সমাধিস্থলে, যার লাশ সমাধি থেকে তোলা হবে। তার বাবা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে সমাধির পাশে। ওনাকে সংক্ষেপে সবকিছু আগে বুঝিয়ে দিয়েছে ইলিশা। কোনো অমত করেননি তিনি। পরবর্তী 15 মিনিট ওরা সমাধি খুঁড়ে একটা কফিন বের করলো। কফিনের ভেতরেই আছে লাশটা। কফিনটা ধরে ওরা তুললো একটা অ্যাম্বুলেন্সে। ওরা উঠে বসলো ভেতরে। তারপর ড্রাইভারকে গাড়ি ছুটাতে বলল। গাড়ি কিছু দূর যেতেই দেখা গেল লোকজনের ছোটাছুটি। তার মানে শয়তানটা এদিকেও চলে এসেছে। হা হয়ে তাকালো ইলিশার সামনে। দেখলো শয়তানটা সবকিছু ধ্বংস করতে করতে এগিয়ে আসছে এদিকে। ভয়ে আতকে উঠল ওরা। গাড়ি ঘোরাও, চিল্লায় উঠল ইলিশা। আদেশ পেয়ে সাথে সাথে ব্রেক কষলো ড্রাইভার। তারপর দ্রুত ঘুরিয়ে নিল। একটা সরু রাস্তা দিয়ে ছুটতে লাগলো অ্যাম্বুলেন্স। পেছনে ফিরে তাকায় ইলিশা। ব্রেডলির তাণ্ডব দেখে আবারও চিল্লিয়ে উঠল সে, জোরে চালাও আরো, ফাস্ট ফাস্ট। অ্যাম্বুলেন্সটা সরু রাস্তা দিয়ে বেরিয়ে যেতেই আরও কয়েকটা পুলিশের গাড়ি এসে থামলো। ওপরে ঘুরপাক খেতে লাগলো দুটো হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে মেশিন গানের নিশানা তাক করা হলো ব্রেডলির দিকে। তারপর কয়েক রাউন্ড গুলি চালালো এক নাগারে। নিচে একসাথে হামলা চালালো সশস্ত্র পুলিশেরা।
কিন্তু কয়েক ইঞ্চির বুলেট দমাতে পারল না ব্রেডলিকে। ব্রেডলি হঠাৎ লাফ দিল একটা বিল্ডিংয়ে। ওখান থেকে দ্বিতীয় লাফ দিয়ে সে হেলিকপ্টারের নাগাল ছিল। সজোরে ধাক্কা দিল একটা হেলিকপ্টারকে, ওটা গিয়ে আঘাত হানলো দ্বিতীয় হেলিকপ্টারকে। মুহূর্তেই বিস্ফোরণ হলো শূন্যে, জ্বলে উঠল হেলিকপ্টার দুটো। বিস্ফোরণ দুটো নিচে পড়ার আগেই সরতে চাইল পুলিশ আর লোকজন, তবে সবাই রক্ষা পায়নি। অনেকেই চাপা পড়ল বিস্ফোরণ দুটোর নিচে। লাফ দিয়ে নামলো ব্রেডলি জ্বলন্ত হেলিকপ্টারের উপর। জ্বলন্ত আগুন তার লোমও পোড়ালো না। তা দেখে বোমা ছুড়তে গিয়েও থেমে গেল এক পুলিশ অফিসার। বোমার বিস্ফোরণেও হয়তো কিছু হবে না ওর, কিন্তু হাল ছাড়ল না পুলিশ অফিসার। নির্দেশ দিলেন লোহার শেকল আনতে। কয়েকজন পুলিশ ছুটে গেল গাড়ির দিকে। গাড়ি থেকে বের করে আনলো বড় একটা লোহার শেকল। তারপর লোহার শেকলটা ছুঁড়ে মারে ব্রেডলিকে আটকালো। শেকলের দুই প্রান্ত ধরে টানতে লাগলো পুলিশের দল। তাদের শক্তি বাড়াতে যোগ দিল পথচারীরাও। দুদিক থেকে সজোরে টানতে লাগলো ওরা। হঠাৎ জোরে চিৎকার করে উঠল ব্রেডলি। তারপর দুপাশের শেকল ধরে টান দিল জোরে। সাথে সাথে শূন্যের উপর দিয়ে ছুটতে লাগলো শেকল ধরা সবাই। বড় বড় বিল্ডিংয়ের সাথে গিয়ে ওরা ধাক্কা খেলো। নিচে পড়ার আগেই ওরা উঠে দাঁড়ানোর সামর্থ্য হারিয়ে ফেলল। আরেকজন আর্মি এলো তখন বড় একটা কামান নিয়ে। যেসব নিরীহ লোক এখনো স্থান ত্যাগ করতে পারেনি তাদের উদ্দেশ্যে ওরা চিৎকার করে উঠল, আপনারা যত দ্রুত সম্ভব সরে পড়ুন, শয়তানটার মোকাবেলা করতে দিন আমাদের। লোকজনের ছোটাছুটি আবার বেড়ে গেল। নিরীহ লোকগুলো স্থান ত্যাগ করলে ওরা কামান তাক করলো ব্রেডলির দিকে। কামান দেখে ব্রেডলি বিদ্রুপ করে তাকালো, যেন বাঘ মারতে সূচের ব্যবহার করছে ওরা। দুহাত দুদিকে বাড়িয়ে হাহা করে উঠল সে। সাথে সাথে কামানের গোলা এসে লাগলো তার গায়ে। শূন্য থেকে মুখে নিয়ে গিলতে লাগলো সে কামানের গোলাগুলো। তা দেখে সব আশা ছেড়ে দিল আর্মির দলটি। ব্রেডলি দু হাতে একটা পুলিশের গাড়ি তুলে নিয়ে ছুঁড়ে মারল ওদের দিকে। ছোটারও সময় পেল না ওরা, শুধু আর্তনাদ শোনা গেল একবার। তারপর গাড়িটার নিচে চাপা পড়ল ওরা। জঙ্গলের ভেতর প্রবেশ করলো অ্যাম্বুলেন্সটি। ছুটতে লাগলো জঙ্গলের রাস্তা দিয়ে। তারপর যেখানে রাস্তা শেষ ওখানেই থামলো অ্যাম্বুলেন্সটি। দ্রুত লাশের কফিনটা নামালো ওরা। তারপর কফিনটা সবাই মিলে ধরে ছুটতে লাগলো গভীর জঙ্গলের দিকে। আমি আর পারছি না দৌড়াতে। থমকে দাঁড়ালো হুগো। মোটা শরীরটা দিয়ে ঘাম বের হয়ে পুরো ভিজে গেছেন তিনি। আর একটু কষ্ট করো, আর বেশি দূর না। মনে রেখো, পুরো প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব এখন আমাদের। আবারও কফিনে হাত লাগালো হুগো। প্রাণপণ চেষ্টা চালাতে লাগলেন গন্তব্যে পৌঁছাতে। তারপর যখন ওরা গন্তব্যে পৌঁছালো সাথে সাথে নিচে ঢলে পড়ল হুগো। এলিশা সাধকের উদ্দেশ্যে বলে উঠল, আপনি আপনার কাজ শুরু করুন দ্রুত। শয়তানটা এখানে আসার আগেই আমাদের এরিককে ফিরিয়ে আনতে হবে। বলেই ইলিশা একটা বোতলের ছিপি খুলে হুগোর মুখে পানি ছিটাতে লাগলো। সাধক এবার উঠে দাঁড়ালেন, নিজ হাতে কফিনটা খুললেন। তারপর লাশের উপর থেকে চাদর সরিয়ে দেখে নিলেন একবার লাশটাকে। নিজ হাতে তরবারিটা রাখলেন লাশের উপর। মন্ত্র পড়তে শুরু করলেন সাধক। ওদিকে জ্ঞান ফিরে পেয়ে উঠে বসলেন হুগো। ইলিশা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হুগো ইলিশাকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আমরা আমাদের এরিককে ফিরে আনতে পারবো। দেখো, এরিক নিশ্চয়ই ধ্বংস করবে শয়তানটাকে। সবাই বুকে হাত রেখে প্রার্থনা করতে লাগলো এরিক যেন ফিরে আসে। সাধক তার মন্ত্র চালিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তরবারিটা নড়ে উঠল লাশের উপর। চোখ বড় বড় করে তাকালো সবাই। তরবারিটা লাফাতে লাগলো। তখনই গাড়ির আওয়াজ শোনা গেল। এই গভীর জঙ্গলে গাড়ি। অবাক হয়ে তাকালো সবাই শব্দটা লক্ষ্য করে। বিপদ চলে এসেছে। রাস্তা নেই বলে যে অ্যাম্বুলেন্সটা ওরা অর্ধেক জঙ্গলে রেখে এসেছে, ওটার উপর দাঁড়িয়ে আসছে শয়তানটা। হাতে একটা ক্ষতবিক্ষত পুলিশের লাশ। লাশের গা থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছে ব্রেডলি। আর অ্যাম্বুলেন্সটা নিজে নিজেই চলছে। সামনের কোনো গাছ পড়লে ভেঙে সরে যাচ্ছে। তা দেখে ভয়ে কান্না করতে লাগলো ইলিশা। একবার শয়তানের দিকে আর একবার কফিনের লাশটার দিকে তাকায় সে। হয়তো শেষ পর্যন্ত এসে ওরা সফল হবে না, হয়তো আর ফিরিয়ে আনা যাবে না এরিককে। তার আগেই শয়তানটা এসে সব ধ্বংস করে দেবে।
চলন্ত অ্যাম্বুলেন্স থেকে লাফ দিয়ে নামলো ব্রেডলি। এগিয়ে আসতে লাগলো সাধকের দিকে। সাধক তখনও চোখ বন্ধ করে মন্ত্র পড়ে যাচ্ছেন। ব্রেডলিকে এগিয়ে আসতে দেখে সবাই মিলে বাধা দিতে চাইলো। জানে ওরা আটকাতে পারবে না, তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালাতে হবে। ব্রেডলি ওদেরকে ধরে ধাক্কা দিল। অনেক দূরে গিয়ে পড়ল ওরা। এবার সাধককে এক হাতে তুলে নিল সে। কুলার মতো হাত দিয়ে চেপে ধরল সে সাধকের গলা। সাধক নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। শ্বাস আটকে আসতে লাগলো তার। সেই মুহূর্তে হুগো দৌড়ে সে একটা বড় গাছের অংশ দিয়ে ব্রেডলিকে আঘাত করলেন। যে সাধককে তিনি পছন্দ করতেন না, তাকে বাঁচাতে হঠাৎ মরিয়া হয়ে উঠলেন হুগো। ব্রেডলি সাধককে ছেড়ে দিয়ে হুগোর মুখে থাবা চালালো। চোখে অন্ধকার দেখতে লাগলো হুগো। মাথার দুপাশে চেপে ধরে নিচে পড়ে গেল সাধকের পাশে। ব্রেডলি এবার লাশ সহ কফিনটা তুলে নিল। হাত বাড়ালো ভেতরে তরবারিটার দিকে। তরবারিটা ছুঁতে গিয়ে হঠাৎ আঁতকে উঠল সে, যেন শরীরে 1000 ভোল্টের বৈদ্যুতিক শক লাগলো। হাত থেকে পড়ে গেল কফিনটা। তরবারিটা গড়িয়ে পড়ল একপাশে। কিছুক্ষণ তরবারিটার দিকে তাকিয়ে কি যেন ভাবলো ব্রেডলি। তারপর কফিনের লাশটা তুলে নিল আবার। কফিন সহ লাশটাকে সজোরে ছুঁড়ে মারার আগে দৌড়ে এলো ইলিশা সহ বাকিরা। হে শয়তান, তুই যদি এতই শক্তিশালী হস, একবার উঠতে দে আমার ছেলেকে, চিৎকার করে বলে উঠলেন হাসপাতালের চেয়ারম্যান। ব্রেডলি একবার লাশের দিকে তাকালো, আরেকবার ওনার দিকে তাকালো। এইটা তোর ছেলে? তোর ছেলে তো আগেই মরে গেছে। আমি তো ধ্বংস করতেই এসেছি, বাঁচিয়ে রাখার আমি কে? ভয়ঙ্করভাবে হেসে উঠল ব্রেডলি। খবরদার, ওকে কিছু করবে না। ধ্বংস করার তুমি কি? শাসিয়ে উঠল ইলিশা। ব্রেডলি তার মুখটা চেপে ধরে বলল, তোর পেট থেকেই আমার জন্মানোর কথা ছিল, তুই সেটা হতে দিসনি। তবুও আমি এসেছি। এবার পুরো বিশ্বের রাজ হবে শয়তানের। বলতে বলতে ছুঁড়ে মারল সে লাশ সহ কফিনটা। না! অনেক দূরে গিয়ে পড়ল লাশটা। কি করলি তুই শয়তান? মারতে গেল ইলিশা ব্রেডলিকে। ব্রেডলি তার গলা চেপে ধরে এক হাতে উপরে তুলল। হুগো আবার উঠে এলো গাছের অংশটা নিয়ে, সজোরে আঘাত করলো ব্রেডলিকে। এক চুলো নড়ল না ব্রেডলি। তখন ভো ভো একটা শব্দ হতে লাগলো। ব্রেডলি ইলিশাকে ছেড়ে দিয়ে তাকালো শব্দটা লক্ষ্য করে। দেখলো তরবারিটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, ওটা থেকে শব্দ হচ্ছে। হঠাৎ ক্ষিপ্র বেগে ছুটে গেল তরবারিটা ব্রেডলির চোখের পাশ দিয়ে। ওটা ছুটে যাচ্ছে ওই লাশটা দিকে। হা হয়ে ওদিকে তাকালো ব্রেডলি সহ সবাই। হঠাৎ উপরে জাম্প দিয়ে উঠল লাশটা। তারপর তরবারিটা এক হাতে ধরলো শূন্য থেকে। মুখে হাসি ফুটে উঠল ইলিশাদের। ব্রেডলি হঠাৎ ক্রোধে ফেটে পড়ল। চিৎকার করে নিজের শরীর ঝাঁকাতে লাগলো। তরবারি হাতে তখন ওর দিকে ছুটে আসতে লাগলো অ্যারিক। ব্রেডলিও ছুটে গেল ওর দিকে। মুখোমুখি হতেই অ্যারিক ব্রেডলির শরীরের উপর দিয়ে লাফ দিল। নিচে পড়ার আগে ব্রেডলির একটা হাত তার হাতে চলে এলো। কোন ফাঁকে অ্যারিক তরবারি দিয়ে হাতটা কেটে নিয়েছে বুঝতেই পারল না ব্রেডলি। নিজের কাটা হাতের দিকে তাকিয়ে আরো বেশি ক্রোধে ফেটে পড়ল সে। ছুটে গেল সে অ্যারিককে মারতে। অ্যারিক তার দিকে তরবারিটা ধরতেই থমকে দাঁড়ালো ব্রেডলি। সেদিন আমার হাতে তোর মরণ হয়নি, তবে আজ আমার হাতেই তোর মরণ লেখা, বলে উঠল অ্যারিক। ব্রেডলি তখন তরবারিটাকে পাশ কাটিয়ে এক হাতে ঘুষি চালালো অ্যারিকের পেটে। অ্যারিক তার আঘাতটা কন্ট্রোল করার চেষ্টা করে কিছুটা পিছু গিয়ে থামলো। সেদিন আমিও পৃথিবীর শাসন করব বলে নিজের জীবন বিসর্জন দিয়েছিলাম। আমাকে তুই রুখতে পারবি না আজ, কিছুতেই না। বলতে বলতে ছুটে গেল ব্রেডলি অ্যারিকের দিকে। অ্যারিক হালকা পাশ কাটিয়ে ব্রেডলির অন্য হাতটা ধরল। তারপর তরবারির আঘাত করলো। ব্রেডলির অন্য হাতটাও শরীর থেকে আলাদা হয়ে গেল। কাটা হাতটা ব্রেডলির দিকে ছুঁড়ে মেরে অ্যারিক বলল, তোর মতো ব্রেডলি যতবার জন্ম নিবি, আমার মতো অ্যারিকেরও ততবার আবির্ভাব ঘটবে ব্র্যাডলিকে ধ্বংস করতে। বলতে বলতে অ্যারিক শরীরটাকে শূন্যে ঘুরিয়ে পা দিয়ে আঘাত করলো ব্রেডলির মুখে। নিচে পড়ে গেল ব্রেডলি। 2 হাত হারিয়ে সে অনেকটা দুর্বল হয়ে গেছে। অ্যারিককে রুখতে এবার সে পা ব্যবহার করলো। অ্যারিক তার দিকে এগিয়ে গেল। ব্রেডলি পা ছুঁড়ে আঘাত করলো অ্যারিককে। অ্যারিক নিচে পড়ে গেল আর ব্রেডলি তার উপর ঝাঁপিয়ে পড়ল। ব্রেডলির বিশাল শরীরের নিচে হারিয়ে গেল অ্যারিক। আবারও ইলিশাদের মুখে ভয় ফুটে উঠল। কিছু হয়নি তো অ্যারিকের?
ইলিশা ওর নাম ধরে ডাকলো, এরিক, এরিক। কোনো সাড়া এলো না অ্যারিকের। পরস্পরের দিকে চাওয়াচাই করতে লাগলো ওরা। কিছুক্ষণ পর ওরা দেখলো ব্রেডলির ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে মাথাটা নিচে পড়ে গেল। বাকি দেহটা ধাক্কা দিয়ে ফেলে বীরত্বের সাথে উঠে দাঁড়ালো অ্যারিক। হাসি ফুটে উঠল তখন ইলিশাদের মুখে। দৌড়ে গেল ওরা অ্যারিকের দিকে। একপাশে পড়ে থাকলো ব্রেডলির লাশটা। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে আমাদের দ্বিতীয় চ্যানেল লিংক থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।